হুম। আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওই রসায়ন দ্বিতীয় পত্রের পরবর্তী যে অংশটুকু। তো এখানে আমি পরিমাণগত রসায়নের যে অংশটুকু এটা ইনশাআল্লাহ শেষ করব। তো আমার ভয়েসটা ভালো করে শোনা যাচ্ছে কিনা আপনারা একটু শুধু রিকল করেন, হ্যাঁ। দেখেন, বরাবরের মতোই হচ্ছে এই পরিমাণগত রসায়নের জন্য প্রত্যেকটা এমসিকিউতে হচ্ছে আমি ব্যাখ্যামূলক বলে দেব, প্লাস হচ্ছে ঠিক সেম এক দুইটা সূত্রের উপর বেশি ব্যবহার করব না, এবং হচ্ছে এর পাশাপাশি হচ্ছে বর্ণনাগুলো সাইডে লিখে দিব। এই স্লাইডটা পড়লেই এনাফ। এইখানে হয়তোবা হচ্ছে বলতেছি এটা হচ্ছে 20 মিনিটে শেষ করব, তবে আমি যেহেতু একটু ব্যাখ্যামূলক ভাবে পড়াবো, ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে শেষ করাবো। 1 ঘন্টার মধ্যে শেষ করাবো, এবং এই জিনিসটারই আপনাদের জন্য আবার হচ্ছে রেকর্ডেডের ব্যবস্থা করব। ওইটা 20 মিনিটে শেষ করব, যেটা রেকর্ডেড করবো এটা 20 মিনিটে শেষ করব। এখন শুনেন, এখন মনে হইতে পারে যে আমি ওই রেকর্ডেড অংশটুকু দেখে নিব। সবচেয়ে বেশি প্রেফার কি হবে, আমি যেহেতু এখানে ব্যাখ্যা করতেছি এবং এটা বেশি টাইম নিতেছি না, 1 ঘন্টার মধ্যে শেষ করতেছি। ব্যাখ্যাটার মধ্যে আর হচ্ছে ওইটার মধ্যে অবশ্যই একটু ডিফারেন্স থাকবে। যারা হচ্ছে একটু বেসিকে সমস্যা আছে বা অধ্যায়টা বুঝতে একটু কষ্ট আছে, তাদের কিন্তু ওই 20 মিনিটে যে আমি শর্টকাটে কথাগুলো বলবো তাদের জন্য ঝামেলা হয়ে যাবে। এই কারণে ব্যাখ্যার অংশটুকু যদি জেনে রাখেন, তারপর 20 মিনিটে ওই অংশটুকু দেখে রাখা আপনার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে এইচএসসি 25 বেসের ক্লাস। আচ্ছা, সিফাত বলতেছে আসসালামু আলাইকুম, সুরাই বলতেছে আসসালামু আলাইকুম, মিম বলছে আসসালামু আলাইকুম। আচ্ছা, আসো এবার দেখি। তো আমরা যখন লেকচার শুরু করতেছি, দেখো কোশ্চেন একটা সুন্দর করে বলছে যে এখানে প্রমাণ অবস্থায় 10 লিটার মিথেন গ্যাসের অণুর সংখ্যা কত। হুম, এই হচ্ছে মিথেন গ্যাসের অণুর সংখ্যা কত। তো প্রমাণ অবস্থা বলতে আসলে কোন জিনিসটা ইন্ডিকেট করে, এটা হচ্ছে এসটিপি তে যে কন্ডিশন গুলো ওইটা ফলো করে। হ্যাঁ, এখানে সুন্দর করে একটা কথা বলা আছে, দেখেন, প্রমাণ অবস্থায়। হুম, এই প্রমাণ অবস্থায় এই কথাটা বলা আছে। আচ্ছা দেখেন, যে এই কথাটা এখানে যদি মার্ক করি, মার্ক করার অংশটুকু হচ্ছে এই হচ্ছে প্রমাণ অবস্থা, এই হচ্ছে প্রমাণ অবস্থা। এখন প্রমাণ অবস্থার জন্য এখানে আমি দিয়ে দিছি নিচে ব্যাখ্যামূলকভাবে অংশটুকু লিখে দিছি কি, এসটিপি তে বা প্রমাণ অবস্থায় যখন বলবে তখন এই কন্ডিশন গুলা ফলো করে। টেম্পারেচার কত হবে, প্রেসার কত হবে। ঠিক সেম প্রমাণ অবস্থায় না বলে এখানে বলতে পারতো এনটিপি তে এবং বলতে পারতো এসএটিপি তে। তখন টেম্পারেচার কত হয়, প্রেসার কত হয়, ভলিউম কত হয়, এগুলো জিনিসগুলো আমরা জানি। দেখো, এবার দেখো, এখন এটা আমার কাছে জানতে চাইছে গ্যাসের অণু সংখ্যা কত। আমরা কি জানি, আমরা এরকম একটা জিনিস জানি। আমরা জানি যে এই এন ইকুয়াল ভি ডিভাইডেড বাই হচ্ছে 22.4। এমন একটা জিনিস জানি। এটা কার ক্ষেত্রে শুধু প্রযোজ্য, এটা হচ্ছে যখন এসটিপি তে থাকে তখন। এই জায়গাটাতে আমি এন এর আরো একটা সূত্র জানি, যে কি, এন ডিভাইডেড বাই হচ্ছে এন এ। এখানে এন দ্বারা বোঝায় হচ্ছে অণুর সংখ্যা, আর এন এ দ্বারা তো সেই হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যাটা ইন্ডিকেট করে। আমি এই দুইটা অংশ নিয়ে কাজ করতে চাচ্ছি, কারণ আমার কাছে গ্যাসের অণুর সংখ্যা জানতে চাইছি। এখান থেকে আমি বলতে পারতেছি এন ইকুয়াল, এটাই পাশে গুণ হয়ে যাবে, ভি ডিভাইডেড বাই হচ্ছে 22.4 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। এতটুকু লেখার পরে এখানে আয়তন কত দেয়া আছে, 10 লিটার, এই দিলাম আমি 10 লিটার। নিচে হচ্ছে সেই 22.4 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। এখন এটা যখন আমি এখানে গুণ করব, গুণ করার পর দেখবো যে আমার কাছে একটা ভ্যালু আসতেছে। যেই ভ্যালুটার মান কত, যেই ভ্যালুটা হচ্ছে এই যে এইটা। বুঝা গেছে যে প্রমাণ অবস্থায় বলছি বিদায় আমি এই অংশটুকু নিছি। তার মানে এই অংশটুকু আমি কখন নিতে পারি, এই যে এই অংশটুকু, এটা হচ্ছে শুধু প্রমাণ অবস্থার জন্য। বলেন কখন, শুধু প্রমাণ অবস্থার জন্য। ঠিক আছে?
এটা হচ্ছে শুধু এই এসটিপি বা প্রমাণ অবস্থার জন্য এটা আমি নিতে পারি, তাছাড়া কিন্তু এটা নিতে পারি না। আচ্ছা, বাহ, এই যে ক্লাস করার জন্য হচ্ছে এত তাড়াতাড়ি করছি, খুব ভালো লাগতেছে। আমি বললাম যে আপনি যেহেতু আপনি এই একটা স্যাক্রিফাইস করলেন ক্লাস করার জন্য তাড়াতাড়ি উঠছেন, এর খুব সুন্দর একটা বেনিফিট হচ্ছে পরীক্ষার হলে আপনি পাবেন যদি ক্লাসে মনোযোগ দিয়ে করে থাকেন। আসেন আমি সামনে যাই। তারপরে ঠিক সেম বলতেছে, দেখো এসটিপিতে 1.7 গ্রাম অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। এবার কোশ্চেনটা কিন্তু বলছে এখানে আমার হাইড্রোজেন পরমাণু সংখ্যা, আমি n ইকুয়াল কি জানি, n ইকুয়াল জানি হচ্ছে W ডিভাইডেড বাই m। আমি আরো পারি n ইকুয়াল হচ্ছে n ডিভাইডেড বাই হচ্ছে na, এরকম একটা জিনিস জানি। ঠিক এসটিপি তে কথা বলছে, আমি এখানে লিখতে এসটিপি এর জন্য বলতে পারি v ডিভাইডেড বাই 22.4। এখন আমার কাছে অবশ্য জানতে চাইছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, তাইলে আমি কি করব, পরমাণু সংখ্যা তার মানে এই হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা যখন জানতে চাই তখন n ব্যবহার করতে হয়, এবং আমার কাছে অ্যামোনিয়ার ভর দেয়া আছে, ডাব্লিউর মান দেয়া আছে, যেহেতু অ্যামোনিয়ার ডাব্লিউর মান দেয়া আছে অবশ্যই আমাকে ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এন ডিভাইডেড বাই এন এটা বের করতে হবে। আচ্ছা, এটা দ্বারা বের করা লাগবে, এখানে লিখলাম আমি 1.7, অ্যামোনিয়ার যে আণবিক ভর এটা আমরা জানি কত 17, ইকুয়াল এই হচ্ছে n ডিভাইডেড বাই n, n এ হচ্ছে কত 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, এখান থেকে আমি বের করতে পারতেছি হচ্ছে সেই n, n দ্বারা যেহেতু এটা অ্যামোনিয়া এখানে ডিরেক্ট পরমাণু বের হবে না, এটা বের হবে অণু। এখন এখান থেকে যখন আমি এখানে গুণ করব, গুণ করলে আমার কাছে একটা ভ্যালু বের হবে, ওই ভ্যালুটা এখানে দেখো কাটাকাটি করলে আসে কত, নিচে থাকতেছে 10, এটা যখন ওই পাশে যাবে ভাগ করলে আসবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22, এতটি অণু বের হবে। কি বের হবে বলো, এতটি অণু, এটা বের হয়েছে এতটি অণু। আচ্ছা, কিন্তু আমার কাছে জানতে চাইছে হাইড্রোজেন পরমাণু, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই হচ্ছে আমার একটা অ্যামোনিয়ার অণু, এই হচ্ছে সে আমার একটা অ্যামোনিয়ার অণু, এইটাতে এই জায়গাটাতে হাইড্রোজেন আছে কয়টা, এইখানে এইখানে একটা অণুতে হাইড্রোজেন আছে হচ্ছে 3টা, একটা অণুতে হাইড্রোজেন আছে 3টা, আমার এখন বের হয়েছে এতগুলা অণু, অতএব এখানে আমি কি লিখতে পারি বলো, হাইড্রোজেন সংখ্যা, এই হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা হবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22 ইন্টু হচ্ছে এই হচ্ছে সেই 3, কারণ একটাতে যদি 3টা হাইড্রোজেন থাকে তাহলে এতগুলা অণুর মধ্যে এত ইন্টু 3 ততগুলা সংখ্যক থাকবে, এবং এটা গুণ করার পর এখানে আমার আনসার আসতেছে হচ্ছে এইটা। বোঝা গেছে কথা? এই বলো তো বুঝতেছো কিনা, বুঝছো এটা কিভাবে করছি? এটা সেকেন্ড পেপারেরই অংশ। হুম, ও আচ্ছা, ওইটা কাটাকাটি করলে 10 হয় কিভাবে, ওইটা হচ্ছে আপনি ক্যালকুলেটরে ক্লিক করলেও পারবেন। তো এটা হচ্ছে যে ওই আমি অ্যাডমিশনে চিন্তা করে ওই ক্যালকুলেশন গুলো করছি, ওই ক্যালকুলেশন গুলো আপনাদেরকে শিখাবো, অবশ্যই শিখাবো। তবে এখন কি দরকার আছে, এখন তো আপনার কাছে ক্যালকুলেটর এলাও, শুধু ক্যালকুলেটরে ক্লিক করে দেন, এনাফ। হ্যাঁ, তো ওই জিনিসগুলো অ্যাডমিশনের সময় শিখাবো যে কিভাবে কাটাকাটি করে টরে। আচ্ছা যাই হোক, তারপরে আসো, এখন একটি নাইট্রোজেন অণুর ভর আমার কাছে জানতে চাইছে, একটি নাইট্রোজেন অণুর ভর। এইখানে কোশ্চেনে যেহেতু বলছে এই হচ্ছে নাইট্রোজেন অণুর, তার মানে আপনার বোঝা লাগবে যে আসলে নাইট্রোজেন অণু বলার মানে হচ্ছে এটা আসলে এই N2 ইন্ডিকেট করতেছে, শুধু N ইন্ডিকেট করে না, তখন নাইট্রোজেন পরমাণু হইতো। এবার আস, বের করতে বলছে আমার ভর, তার মানে 100% শিওর আমার W ডিভাইডেড বাই
m লাগবে। এবং এইখানে একটা কথা বলছে, দেখো এখানে বলছে একটি, তার মানে এটা আসলে পরমাণু সংখ্যা দেয়া আছে। এটা আসলে কি দেয়া আছে বলো? এই জিনিসটা দেয়া আছে হচ্ছে পরমাণু সংখ্যা বা অণু সংখ্যা n দেয়া আছে। যেহেতু এখানে অণুর কথা বলছে, তার মানে অণু সংখ্যা দেয়া আছে। এটা কিন্তু নাইট্রোজেন না, এটা হচ্ছে অণুর সংখ্যা। অণুর সংখ্যা, আমার কাছে অণুর সংখ্যা দেয়া আছে এবং অণুর ভর জানতে চাইছে, তার মানে অবশ্যই এখানে আমার লেখা উচিত এই হচ্ছে n/n, এটা লেখা উচিত। শেষ। তারপরের কাজ কি? এখান থেকে আমি লিখতে পারি W ইকুয়াল n ডিভাইডেড, এখানে অণুর সংখ্যা কত? একটি, নিচে n এর দ্বারা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু m। m দ্বারা কি? আণবিক ভরটা বোঝাচ্ছে। নাইট্রোজেনের আণবিক ভর কত? 14 কত হচ্ছে 28, এই হচ্ছে 28 দ্বারা গুণ করলাম। এখন ক্যালকুলেটরে যখন আমি ক্লিক করব, এখান থেকে একটা ভ্যালু বের হবে, যেই ভ্যালুটার আনসার হচ্ছে এই যে এইটা। ও আচ্ছা, এখানে বলতেছো কি ওই এটা 17 ছিল না, এটা ছিল 1.7 ডিভাইডেড বাই 70। হ্যাঁ, এদিকে আসো, এটা এই যে এটা ছিল তোমার এই 1 পয়েন্ট এখানে আছে, এই যে এখানে পয়েন্ট আছে ওই যে 1.7, কাটাকাটি করলে নিচে টেন। আচ্ছা, এই তো ক্লিয়ার। আচ্ছা, তারপরে আস, গেল এই অংশটুকু। বলতেছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে কার্বন ডাই অক্সাইডের ভর কত? কার্বন ডাই অক্সাইডের তাপীয় বিয়োজনের কথা বলছে না, তাহলে এখানে আমার লেখা লাগবে এই হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন। এই রিঅ্যাকশনটা আমরা সবাই পারি, কি এখানে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এইখানে সমতাকরণ করার দরকার আছে, এটা অলরেডি সমতাকরণ করাই, কোনো কিছু দেয়া লাগবে না। এখানে ক্যালসিয়াম একটা, কার্বন একটা, অক্সিজেন 3টা, এই হচ্ছে অক্সিজেন 3টা, সমতাকরণ করা আছে। এখন আমি দেখি ক্যালসিয়াম কার্বনেটের যদি আমি ভর বের করি, এটা হচ্ছে কত? 100 গ্রাম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? এটার আণবিক ভর বের করলে আসে হচ্ছে 44 গ্রাম। আচ্ছা, তাহলে 100 গ্রাম থেকে পাওয়া যায় 44 গ্রাম, তাহলে কমন সেন্স যে আমি এখান থেকে 50 গ্রামের জন্য কত পাবো? 1 এ কত, 100 এ কত, সরি 1 এ কত এবং হচ্ছে 50 এ কত, এখান থেকে করলে আসবে কত বলেন তো? এই হচ্ছে 22 গ্রাম। এটা যদি এখানে দেখাই ক্যালকুলেশনটা কেমন, এই হচ্ছে আপনার 44 ইন্টু এ হচ্ছে 50 ডিভাইডেড বাই এ হচ্ছে 100, এত গ্রাম। এখান থেকে ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে 22। আচ্ছা, ঠিক আছে। দেখো হিসাবটা হচ্ছে কি, যে 50 গ্রামে তখন কত আসতেছে, ক্যালকুলেট করলে এখানে আমার আসতেছে হচ্ছে এই হচ্ছে 22 গ্রাম। বুঝতে পারছো? এই তো ফুয়াদ চলে আসছে, সাবাস। আচ্ছা, শিরায় শিরায় রক্ত, লিখন ভাইয়ের ভক্ত। আচ্ছা, তারপরে আসো। তারপরে এখন যদি বলে যে 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে, এরকম একটা কথা বলছে। আচ্ছা, তাহলে এখানে বানানটা হচ্ছে এখানে বিশুদ্ধ, এই হচ্ছে সেই গ্যাস, টেনশন নাই। এটাও যখন আমি সলভ করতে যাব ঠিক সেম ওয়েতে আবার আসতেছে ক্যালসিয়াম কার্বনেট, এই জিনিসটাকে যখন আমি হিট দিতেছিলাম পাওয়া যাবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সমতাকরণ করা লাগবে, শেষ। এখন সমতাকরণ করার পর দেখো স্টয়চিওমেট্রির একটা ফর্মুলা এরা ফলো করে। কি ফর্মুলা? যে তুমি যদি এখানে লেখো এন অফ ক্যালসিয়াম কার্বনেট লেখো ডিভাইডেড বাই দিবা তার আগে সহগ আছে কত, তার আগে যে সহগগুলো আছে এটাকে আমি রেড মার্ক করতেছি, সহগ আছে হচ্ছে 1, এইটার আগেও সহগ আছে হচ্ছে 1,
এইটার আগেও সহগ আছে হচ্ছে 1। এগুলা কিন্তু হচ্ছে তোমার সমতাকরণ করা লাগবে। তাহলে যেহেতু সহগ আছে 1, তুমি 1 দ্বারা ভাগ করো। তারপর এই হচ্ছে ইকুয়াল। আমার এবার দরকার হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড, তাহলে তুমি মোল সংখ্যা অফ কার্বন ডাই অক্সাইড নিবা। তারপর কার্বন ডাই অক্সাইডের আগে সহগ আছে কত, এই সহগটা আছে 1, এই কারণে এইখানেও নিবা হচ্ছে সেই 1। নেয়ার পরে পরের কাজটা কি, 1 যেহেতু আছে তাইলে আর লেখার দরকার নাই, এই ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করবা। তুমি যদি বলো যে কিভাবে বের করব, এই জায়গাতে দেখো দেয়া আছে 10 গ্রাম হচ্ছে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বন। যেহেতু 10 গ্রাম এখানে লেখা আছে, তার মানে বুঝতেছি এটা আসলে আমার কাছে কি দেয়া, এটা হচ্ছে এখানে আমার ডাব্লিউ এর মান দেয়া আছে। যদি ডাব্লিউ এর মান দেয়া থাকে আমি এখান থেকে কি লিখতে পারি, দেখো ডাব্লিউ ডিভাইডেড বাই এম। ডাব্লিউ হচ্ছে 10 আর আমি এর আণবিক ভর জানি হচ্ছে 100, ইকুয়াল। দেখো বলতেছে আমার কাছে কি, আমার কাছে বলতেছে এসটিপিতে, যেহেতু এসটিপিতে কথাটা উল্লেখ করা আছে, তখন আমি এখানে যখন লিখতে যাব তখন লিখবো ভি ডিভাইডেড বাই, লিখবো ভি ডিভাইডেড বাই 22.4। এতটুকু লেখার পর এইখান থেকে যখন আমি ভি বের করব, ভিটা আসবে হচ্ছে 2.24 লিটার। এইটা আসবে, এই হচ্ছে আনসার খ। বুঝছ? এই বুঝছো তোমরা এটা? এই তোমরা প্রত্যেকে একটু কষ্ট করে বলবা যে প্রত্যেকটা করতেছি, এই যে 5 নাম্বার করতেছি, 5 নাম্বার বুঝলে সবাই একটু বলবা যে হ্যাঁ 5 নাম্বার বুঝছি, 5 নাম্বার বস, এরকম কিছু করে বললে আমি বুঝবো যে না বুঝতেছো। আর তা না হয় আমার কাছে কি মনে হবে, ও আচ্ছা আমি আমার মতো একটু পড়াই যাইতেছি, ওরা হচ্ছে যে আছে। আর না বুঝলে সুন্দর করে হচ্ছে বুঝতে পারি নাই অথবা সস যে কোনো একটা লিখে রাখবা, তাহলে আমি বুঝবো যে না এটাতে আর একটু বেশি জোর দিয়ে তোমাদের জন্য দেখাইতে হবে। তারপরে আসো, আর না বললে তো আমি ডিরেক্ট সামনে আগাইতেই থাকবো। এইখানে আসে দেখো যে কোনটি সেমি মোলার দ্রবণ, এটার জন্য আমি সুন্দর করে হচ্ছে এখানে একটা চার্টও লিখে দিব। কেমন, এখানে তোমার কাছে বলা থাকতে পারে হচ্ছে মোলার, শুধু মোলার যদি কোশ্চেনে থাকে এটা দ্বারা বুঝবা, তোমার কাছে ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 1 মোলার, শুধু মোলার যদি থাকে। যদি তোমার কাছে থাকে হচ্ছে সেমি মোলার, যদি তোমার কাছে থাকে হচ্ছে সেমি মোলার, সেমি মোলার দ্বারা ইন্ডিকেট করে এটা হচ্ছে 0.5 মোলার। আচ্ছা, যদি তোমার কাছে কোশ্চেনে দেওয়া থাকে ডেসিমোলার, কি দেওয়া থাকে ডেসিমোলার, ডেসিমোলার দ্বারা আসলে কি ইন্ডিকেট করে, ডেসিমোলার দ্বারা ইন্ডিকেট করে 0.1 মোলার। আচ্ছা, তোমার কাছে যদি সেন্টিমোলার দেওয়া থাকে কোশ্চেনে, সেন্টিমোলার কি ইন্ডিকেট করে, সেন্টিমোলার ইন্ডিকেট করে 0.01 মোলার। আচ্ছা, তোমার কাছে কোশ্চেনে যদি মিলিমোলার দেওয়া থাকে, মিলিমোলার কি ইন্ডিকেট করে, মিলিমোলার ইন্ডিকেট করে 0.001 মোলার। তার মানে এগুলো হচ্ছে ফিক্সড করা ভ্যালু। এখান থেকে সহজ কথা হচ্ছে, দেখো এখানে শব্দটা আছে হচ্ছে কি জানো, সেমি। এখন সেমি মানে আমরা কি জানি, সেমি মানে জানি হচ্ছে অর্ধেক। শুধু মোলার যদি 1 মোলার হয় তাহলে সেমি মোলার অবশ্যই তোমার তার অর্ধেক মোলার মানে 0.5 মোলার হবে। এতটুকু বোঝা গেছে? হুম, এই তো নিলয় বলতেছে হ্যাঁ হ্যাঁ সব পারি, সব পারি আমি, সব সহজ, সাবাস, পারলেই এনাফ। এগুলোই পরীক্ষায় আসতেছে, এগুলো পারলেই হবে। দেখো তারপরে এখানে আছে হচ্ছে 0.1 মোলার HCl দ্রবণে 10 ml কে প্রশমিত করতে 0.2 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের কত ml লাগবে। যেহেতু এখানে শব্দ একটা ব্যবহার করছি, শব্দটা হচ্ছে কি বলতো, প্রশমিত। প্রশমিত শব্দটা যেহেতু আসছে, এই প্রশমিত দ্বারা বোঝাচ্ছে এই পাশে যে HCl ব্যবহার করছে এটা একটা অ্যাসিড, ওই পাশে যেটা ব্যবহার করছে এটা ক্ষার। এখন হইতে পারে অ্যাসিড, হইতে পারে ক্ষার, এগুলা ম্যাটার করে না। একদম চোখ বন্ধ করে যেহেতু প্রশমিত শব্দটা চলে আসছে, আমি ডিরেক্ট লিখব সেই হচ্ছে আপনার এই NaHCl ইকুয়াল, এখানে লিখবো সেই Na2CO3। বুঝতেছেন? প্রশমিত শব্দটা আসছে মানে আমি লিখে দিব যে HCl এর ক্ষেত্রে Na
আর এবং Na2CO3 এর ক্ষেত্রে n এর যে ভ্যালুটা অবশ্যই সমান হবে। আচ্ছা, আমরা এতদিনে অ্যাটলিস্ট জানি যে এই যে HCl এর কথাটা বলছে এটার তুল্য সংখ্যা কত, 1, এবং এই Na2CO3 এর যে তুল্য সংখ্যা এটা হচ্ছে সেই E = 1, এই জায়গাতে E = হচ্ছে 2, তুল্য সংখ্যাটা হচ্ছে 2। এইবার আসি, এইখানে আমার কাছে দেয়া আছে 0.1 মোলার, তাহলে আমরা n ইকুয়াল দেখেন তো একটা সূত্র পারি, এই হচ্ছে SV, ওইটা অবশ্য লিটারে থাকা লাগে। এখানে যদি আমি লিটারে নাও নেই তাইলেও সমস্যা নাই। কারণটা কি? কারণটা হচ্ছে এই পাশেও আমি লিটার নিব, এই পাশেও লিটার নিব, লিটার লিটার কাটাকাটি যায়, চাইলে আমি ml-এও রাখতে পারি, তবে জিনিসটা সবসময় লিটারে করে নেওয়াই শ্রেয়, সেফ থাকে। তবে এখানে যেহেতু করা লাগতেছে না, আমি করতেছি না। এবার আসেন, এখানে আমি বসাইতেছি কত, এখানে 0.1, এ হচ্ছে এস এর মান বসাইলাম 0.1 ইন্টু ভি এর মান দেওয়া আছে হচ্ছে 10, এ হচ্ছে 10 ইন্টু এর তুল্য সংখ্যা হচ্ছে 1 ইকুয়াল, এইটার ক্ষেত্রে যখন বসাইতে যাব এর ঘনমাত্রা দেওয়া আছে 0.2 ইন্টু ভি এর মান আমার কাছে বের করতে বলছে ইন্টু এর তুল্য সংখ্যা কত, 2, এই হচ্ছে সেই 2। এই জায়গা থেকে আমি যখন এখানে ভিটা বের করতে যাব, ভি এর যেই ভ্যালুটা আসবে, এই ভি এর ভ্যালুটা কত আসবে, এই হচ্ছে 2.5। ঠিক আছে কথা? হুম হুম, এই তো এই যে সৌরভ জাহান, ঠিক আছে বস, তারপরে ফুয়াদ বস, সিফাত ক্লিয়ার, শারমিন ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, এক্সিলেন্ট। তারপরে আস, গেল এটা, এটা নিয়ে কোনো কনফিউশন আছে বলো? আচ্ছা, এখন এই জায়গাতে কোশ্চেনের কোথাও দেখো লেখা নাই যে এই জিনিসটা প্রশমিত হয়ে গেছে, এমন কোনো কথা বলা নাই। যেহেতু প্রশমিত হয়েছে এমন কোনো কথা বলা নাই, তাহলে আমার কি করা উচিত? আমার করা উচিত হচ্ছে এই এনি সোডিয়াম হাইড্রোক্সাইড এটা বের করা, আবার এই হচ্ছে সেই এনি সালফিউরিক অ্যাসিড এইটা বের করা। আমি এই অংশ থেকে জানি, কি জানি, যে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা আমি এই অংশ থেকে জানি যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা, এর তুল্য সংখ্যা কত, এর তুল্য সংখ্যা হচ্ছে 2, এবং এর তুল্য সংখ্যা কত, এর তুল্য সংখ্যা হচ্ছে 1। এটা যখন আমি এখানে বসাইতে যাব, দেখো বলতেছে সম আয়তনের, দুইজনের আয়তনই নাকি সমান, তো ওই আয়তনটাকে আমি ধরে নিছি এটা হচ্ছে সেই ভি। যদি হয় এর জন্য আমি লিখতে পারতেছি 0.1 ইন্টু ভি ইন্টু 1, আর এর জন্য লিখতে পারতেছি এটা হচ্ছে 0.1 মোলারি 0.1 ইন্টু ভি ইন্টু এই হচ্ছে সেই 2, এইখান থেকে আসতেছে 0.1 ইন্টু ভি, এখান থেকে আসতেছে 0.2 ইন্টু ভি। দেখে কি মনে হইতেছে কোনটা বেশি? এই জায়গায় আমি দেখতেছি এই এনি অফ সালফিউরিক অ্যাসিড, এই জিনিসটা এনি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এই জিনিস থেকে বেশি। সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, যেহেতু এই জিনিসটা একটা অ্যাসিড, এই অ্যাসিডের মান যদি হচ্ছে ক্ষার থেকে বেশি হয়, অবশ্যই বলবো দ্রবণটি অম্লীয়, এই কারণেই দ্রবণটা বলা হয়েছে কি বলতো, অম্লীয়। উপরে কোশ্চেন দেখে মনে হইতেছিল নিরপেক্ষ, কারণ নিতেছি একটা অ্যাসিড নিতেছি ক্ষার, দুইটা তো সমান নিরপেক্ষই মনে হবে, কিন্তু জিনিসটা কি আসলেও নিরপেক্ষ? না, নিরপেক্ষ না। আসো তারপর দেখো, তোমার কাছে এমন একটা কোশ্চেন বলা আছে, এই কোশ্চেনের ঘনমাত্রা তোমার কাছে জানতে চাইছে। এখন ঘনমাত্রা, এই যে ঘনমাত্রাটা তোমার কাছে জানতে চাইছে, এই ঘনমাত্রা বের করার জন্য কতগুলা প্রসেস আছে। প্রসেসের মধ্যে আগে জানা লাগবে, এইখানে একটা অংশ আমি মার্ক করছি, এই যে মার্ক করার অংশটা এটারে বলে পার্সেন্টেজ। পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা সূত্র পারি, কোন সূত্র পারি? আমরা সূত্র পারি S ইকুয়াল 10x ডিভাইডেড বাই m, এই হচ্ছে সেই সূত্র। x দ্বারা কি বোঝায়? x দ্বারা এরকম যদি আমার কাছে x পার্সেন্টেজ দেয়া থাকে, তখন ঘনমাত্রা বের করতে হয় এই সূত্র দিয়ে। আচ্ছা, তারপরে আসো, তাইলে এখানে এই লিখলাম 10 এর মতো, এখানে কত পার্সেন্টেজ বলছে? 5% বলছে,
তাহলে এক্স এর মান হচ্ছে এখানে কত 5। এম দ্বারা কি বোঝায় আণবিক ভর বোঝায়। এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা বের করা লাগবে। আমরা জানি হচ্ছে পটাশিয়ামের হচ্ছে 39, হাইড্রোজেনের 1 হইল 40, অক্সিজেনের হচ্ছে 16, এই হচ্ছে তোমার 56। এখান থেকে ক্যালকুলেট করার পর একটা মান বের হবে, ওই যে মানটা এটা 100% শিওর কি বলো এইটাই। বোঝা গেছে? তো এরকম সুন্দর শর্টকাটে বসাইলেই তো পারতেছি। যখন পার্সেন্টেজ থাকে s ইকুয়াল 10x ডিভাইডেড বাই m, শুধু মানটা বসাই দিস। ঠিক আছে, আসো তারপরে ঠিক সেম কোশ্চেনটাই আসছে। 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। আচ্ছা, তো আমরা সূত্র পারি কি? আমরা সূত্র পারি হচ্ছে ঘনমাত্রা s ইকুয়াল হচ্ছে সেই 10x ডিভাইডেড বাই হচ্ছে m। তোমাকে যদি একটা কথা বলি, কথাটা হচ্ছে এই ppm এককে প্রকাশ করার জন্য আরেকটা সূত্র আছে কি, এই হচ্ছে সেই ppm ইকুয়াল 10⁻³ ইন্টু এই হচ্ছে সেই sm। এমন একটা সূত্র আছে। তুমি এক কাজ করতে পারো যে s এর মান কি করবা, আগে বের করবা, তারপর এখানে এনে বসাবা। এটা একটা সিস্টেম। আরো একটা সিস্টেম আছে, দেখো এই মানটাই যদি আমি এখানে বসাই দিলে আসতেছে 10⁻³ ইন্টু এই হচ্ছে সেই 10x ডিভাইডেড বাই m ইন্টু হচ্ছে সেই m। এই m যাচ্ছে কাটাকাটি, m যাচ্ছে কাটাকাটি, তাইলে একটা সূত্র লেখা যাচ্ছে 10⁴ ইন্টু দিলে আর দরকার নাই 10⁴x, এই হচ্ছে ppm। এইখানে মূলত যেই কাজটা করছি আমি হচ্ছে এই সূত্রটা ব্যবহার করছি, এটা হচ্ছে অ্যাডমিশনে ব্যবহার করি আমরা। তবে যদি এটা প্রেসার মনে হয় এটা না করলেও পারো। এই সূত্রটা হচ্ছে কখন, এই সূত্রটা হচ্ছে যখন হচ্ছে আমরা কি ppm থেকে সরি আমরা ওই পার্সেন্টেজ থেকে যদি যখন হচ্ছে ডিরেক্ট ppm এ প্রকাশ করতে চাই, পার্সেন্টেজ থেকে এই যে এখানে পার্সেন্টেজ আছে, এখান থেকে ডিরেক্ট ppm এ প্রকাশ করতে যাচ্ছি, তখন হচ্ছে এই সূত্রটা ব্যবহার করি। আর যদি মনে করেন যে না আমি এইভাবে করব না, কি করব, আগে হচ্ছে সেই ঘনমাত্রা বের করব, তারপর এইখানে যে আমার সূত্রটা আছে এই সূত্রের মধ্যে আমি বসাবো, এই সূত্রের মধ্যে বসাবো। তাইলে কিন্তু এইটাও করতে পারে, স্বাধীনতা আছে। হ্যাঁ, আচ্ছা, কোনো সমস্যা নেই। আমরা যে কোনো একটাতে করব, দেখবো যে হচ্ছে করতে পারতেছি কিনা। আচ্ছা, এই হচ্ছে কথা। দেখেন এখন আমার কাছে যেহেতু পার্সেন্টেজ আছে, এটা দিয়ে যেহেতু আমি শর্টকাটে করতে পারতেছি, এটাতেই বসাই। এটাতে বসাইলে কেমন আসে, এই হচ্ছে সেই 10⁴ ইন্টু এখানে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে সেই 10, গুণ করলে এখানে আসতেছে 10⁵, এটা ppm এ আসবে। আনসার দেয়া আছে 2, এইটা ভুল দেয়া আছে, এটা ভুল দেয়া আছে। আনসার হবে কি বলো 10⁵ ppm। বুঝছো? তার মানে শুধু একটা সিম্পল 10⁴x জানলেই কিন্তু আমি এখানে বসাই দিতে পারতেছি। জিনিসটা খুবই মজার। আচ্ছা, তারপর আচ্ছা ফুয়াদ, ঠিক আছে, বস, শারমিন, তারপরে আবির আসছে। আচ্ছা ঠিক আছে, এই তো, হ্যাঁ ফুয়াদ বলছে যে আনসার ভুল আছে। সাবাস, এই তো ভুলটা বের হয়ে গেছে। এক্সেলেন্ট। তারপরে আসো, এখানে বলতেছে 500 ml 0.05 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে। আমরা একদম ফান্ডামেন্টাল একটা সূত্র পারি। ওই সূত্রটা কি? ওই সূত্রটা হচ্ছে এইটা, একদম 9 10-এ যেটা শিখে আসছি, W ইকুয়াল এই হচ্ছে SMV ডিভাইডেড বাই হচ্ছে 1000। যখন আমি 1000টা ব্যবহার করতেছি, এটা দ্বারা আসলে কি ইন্ডিকেট করে, এটা দ্বারা আসলে ইন্ডিকেট করে যে আমি ভিটা আয়তনটা হচ্ছে ml এ বসাইতে পারবো। আচ্ছা, তাহলে আমি এখানে এবার ভ্যালু ক্যালকুলেট করি। এখানে s এর মান কত দেয়া আছে 0.05 ইন্টু m এর মান কত, আমি জানি সোডিয়াম কার্বনেটের হচ্ছে 106,
ইন্টু ভি কতটুকু দেয়া আছে, এখানে দেয়া আছে হচ্ছে 500 ml ডিভাইডেড বাই এই হচ্ছে সেই 1000। এইখান থেকে ক্যালকুলেট করলে একটা আনসার আসবে, যেই আনসারটা আসবে ওই আনসারটা হবে এই যে এইটা। বোঝা গেছে কথা? এই তো ক্লিয়ার। আচ্ছা, মাহিন একটা কথা বলছে যে আসলে এসিড বা ক্ষারের তুল্য সংখ্যা কিভাবে বের করব। এটা অবশ্য আমরা আগে করছি, তবে তাও আমি হচ্ছে আবার দেখাবো। শারমিন বলতেছে ক্লিয়ার। আচ্ছা, ফুয়াদ বলতেছে হ্যাঁ বস, সিফাত বলতেছে বস, আবির বলতেছে বস। আচ্ছা ঠিক আছে, ফুয়াদ এখানে আনসারটাও বলছে, সাবাস। আসো আমি তুল্য সংখ্যাটা সামনে যেহেতু আবার আসতেছে ওইটা আবার দেখাবো, টেনশন নাই। দেখো এইখানে একটা কোশ্চেন আসে, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে যে দ্রবণের কোন এককটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এই হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, এটাই মনে রাখা লাগবে। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে মোলালিটির ক্ষেত্রে, কারণ মোলালিটিতে এখানে ভর দ্বারা পরিমাপ করা হয়, যেহেতু ভর দ্বারা পরিমাপ করা হয় এই কারণে হচ্ছে এটা, আচ্ছা যেহেতু ভর দ্বারা পরিমাপ করা হয় এই কারণে এটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। আসো তারপরের কথা, এখানে একটা কথা বলছে কোন দ্রবণটি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে। দেখো এইখানে একটা কথা আছে, সংরক্ষণ করে রাখার জন্য আমরা দুইটা কথা শিখব। দুইটা কথার একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। একটা কথা যদি বলি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা। আমরা যখন ল্যাবে কাজ করে দেখতাম যে হচ্ছে বৃহস্পতিবারে একটা সলিউশনের কনসেন্ট্রেশন ঘনমাত্রা বের করে দিয়ে আসতাম, ওইটা রবিবারে গেলেও দেখতাম যে সেম ঘনমাত্রা থাকতেছে, মানে 2 মোলার থাকলে ওইটা 2 মোলারই থাকতেছে। তবে এমন আরেকটা সলিউশন বা দ্রবণ থাকতো যেটাকে হচ্ছে 2 মোলার যদি বৃহস্পতিবার পরিমাপ করে যাইতাম, রবিবার এসে দেখতাম এটার ঘনমাত্রা 2 থেকে একটু কমে আসছে, কত 1.90 চলে আসছে, 1.80 এরকম চলে আসছে। যাদেরটা হচ্ছে এরকম কমে যায় তাদেরকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর যাদেরটা সেম থাকতেছে তাদেরকে বলতেছে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে কি বলতে পারি, এখানে বলতে পারতেছি কি তারা বাতাসের সাথে বা জলীয় বাষ্পের সাথে রিয়াকশন করে না। এ হচ্ছে জলীয় বাষ্পে, জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না, এই হচ্ছে একটা কথা। তারপরে কি এদেরকে হচ্ছে কি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, করা যায়। এখন কেন দীর্ঘদিন সংরক্ষণ করা যায়? কারণ তাদের ঘনমাত্রা পরিবর্তন হয় না, ঘনমাত্রা পরিবর্তিত হয় না। ঠিক আছে, তাহলে আমি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে যদি বলতে চাই, ধরো এবার আছে আমার কাছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে কি হয়, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে এই জিনিসটা হয়, এইখানে যা যা বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যগুলো কি হবে বলো, উল্টা বৈশিষ্ট্য হবে। তাহলে কি, এখানে দেখা যাবে যে জলীয় বাষ্পের সাথে রিয়াকশন করে, দেখা যাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় না, তারপরে কি ঘনমাত্রার পরিবর্তন হয়ে যায়। এখন আমি বুঝবো কিভাবে কোন জিনিসটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, কোন জিনিসটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? একটা শর্টকাট ট্রিক্স আছে, তুমি দেখবা যে হচ্ছে কোন যৌগগুলোর মধ্যে সি থাকে। ঠিক আছে, কি বললাম এখানে, এই হচ্ছে সি থাকে, আর হচ্ছে এখানে কি সি থাকবে না। আচ্ছা, এই হচ্ছে দুইটা কথা বলছি, তবে এইখানেও কিন্তু একটা ফাঁদ আছে। ফাঁদটা কি, এই যে সি থাকবে না আর এখানে যে আমি বললাম সি থাকবে, এই হচ্ছে এখানে যে বললাম আমি সি থাকবে, এটাতে HCl ব্যতীত এই কথাটা লিখতে হবে।
কি বলো এই HCl ব্যতীত, মানে HCl-টাতে থাকা অবস্থায় সে হচ্ছে কি বলতো সেকেন্ডারি পদার্থ। আচ্ছা এবার আসো, এখানে কোশ্চেনটা বলা হয়েছে আমার কাছে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, যেহেতু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এই কথাটা বলছে, তার মানে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য। আমি বলছি সি থাকবে, এই যে দেখো এই জায়গাটাতে এই হচ্ছে সেই সি, এই হচ্ছে সেই সি, যেহেতু এখানে সি আছে তো শর্টকাটে বলে দিতে পারতেছি এটা হচ্ছে সেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। বুঝছ? এই তো আবির এরা অলরেডি আগেই জানে, এই তো ফুয়াদ আগেই জানে যে আসলে জিনিসটা এটা আগেই পড়াইছি যে সি থাকে। সাবাস। এখন বলতেছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তো ঠিক সেম আবার এই সি দ্বারাই চিহ্নিত করব, এ হচ্ছে সেই স্ট্যান্ডার্ড পদার্থ। তখন আসতেছি কোনটা, তখন আসতেছে এই যে এই জায়গাতে হচ্ছে দেখো সি আছে, যেহেতু সি আছে এটাই হবে সেই আনসার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, অন্যগুলাতে কিন্তু আমার সি নাই। আসো তারপর এখানে বলতেছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা, এই হচ্ছে সেই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তার ক্ষেত্রে আমি দেখতেছি দেখো বাকি যেই উদাহরণগুলো ব্যবহার করা হয়েছে, এখানে সি আছে, এখানে সি আছে, এইখানে সি আছে, তার মানে তিনটাই হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই হচ্ছে সেই আনসার। আচ্ছা এবার আমার কাছে কোশ্চেন করছে এত মোলার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। এটা যখন করব আমরা ppm এর একটা সূত্র আগেই লিখছি যে কি ppm ইকুয়াল 10⁻³ ইন্টু Sm। আচ্ছা তাহলে 10⁻³ এখানে ঘনমাত্রা দেওয়া আছে 0.25 ইন্টু, আমরা জানি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, এ হচ্ছে 98। এখান থেকে ক্যালকুলেট করার পর যে ভ্যালুটা আসবে ওইটা ppm এককে আসবে, ওই ভ্যালুটা ক্যালকুলেট করে দেখবা যে এই জিনিসটা আসছে। বুঝছো? জিনিসগুলা সূত্র পারলে খুবই ইজি, এই শর্টকাট গুলা অবশ্যই যদি রিটেনেও আসে রিটেনেও ব্যবহার করতে পারবা। আসো তারপরে আমার কাছে বলে এই জিনিসটার অম্লত্ব। এখন একজন একটা কোশ্চেন করছিলাম মনে আছে যে হচ্ছে তুল্য সংখ্যা বলছিলা, তখন আমি এটা ওই সময় বুঝাই নাই কেন, কারণ এইখানে এসে আমার আবার বোঝানোই লাগতেছে। এবার দেখো যে কোনো কিছুর তুল্য সংখ্যা তুমি কিভাবে বের করবা, এই জিনিসগুলো আমরা আগের ফাইনাল গিয়ারে বোঝানো হয়েছে, তারপর আমি আবার বুঝাই দিতেছি। দেখো যদি তোমার কাছে এমন দেয়া থাকে, কেমন তোমার কাছে দেওয়া আছে মনে করো হচ্ছে এই হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মনে করো দেওয়া আছে ক্যালসিয়াম অক্সাইড, আচ্ছা মনে করো দেওয়া আছে হচ্ছে এই Al2, এই হচ্ছে PO4 এই যে এরকম দেওয়া আছে, যে কোনো ধরনের যৌগ দেওয়া আছে, তখন এইখানটাতে আমরা কি জানি, এইখানটাতে আমি এটা জানি যে হচ্ছে এখানে ক্যালসিয়াম হচ্ছে তোমার 2+, OH মাইনাস এসছে আমার -1, আমি এখানে প্লাস মাইনাসটা কনসিডারে রাখবো না, বাদ দিলে এখানে 2 আর 1 পাওয়া যায়। দুইটা কি সেম? দুইটা তো সেম না, ভিন্ন ভিন্ন সংখ্যা। যদি ভিন্ন সংখ্যা হয় তাহলে গুণ করে দিতে হয়, এই হচ্ছে গুণ করে দিতে হয়, এই হচ্ছে গুণ করে দিতে হয়। কিন্তু এটা তো গেলে একটা কথা, এখানে ক্যালসিয়ামের হচ্ছে কি বলতো +2, অক্সিজেনের হচ্ছে -1, সরি -2। এখন এই জায়গাটাতে কি দুইটা সেম না ভিন্ন ভিন্ন সংখ্যা? অবশ্যই দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা, এটা বলা যাবে না, কিন্তু মাইনাস এখানে কনসিডারে রাখা হয় না। তার মানে কি 2 যদি চিন্তা করি অবশ্যই হচ্ছে কি বলো সেম সংখ্যা, যদি সেম থাকে তখন ওই সেম সংখ্যাটাই লিখতে হয় তুল্য সংখ্যা। এবার আসো এখানে অ্যালুমিনিয়ামের হচ্ছে 3+, ফসফেটের এখানে আমরা কি জানি, ফসফেটের ওইখানে আমার 3+ চলে আসে। এর চেয়ে একটা কাজ করি, আমরা এখানে সালফেট ব্যবহার করি, তাইলেই হবে। এই হচ্ছে সেই SO4। এবার ঠিক আছে, Al2SO4। তাহলে এবার আসতেছি কি বলো, দেখো এখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের 3+, ফসফেটের হচ্ছে এখানে কি বলো 2-, দুইটা কি সেম নাকি ভিন্ন ভিন্ন? দুইটা ভিন্ন ভিন্ন। যদি ভিন্ন ভিন্ন হয় তখন কি করে দাও, গুণ করে দাও, গুণ করলে কত আসে 6।
এইভাবে তুল্য সংখ্যাগুলো বের করতে হয়। তাহলে তোমার কাছে এখানে কি মনে হয়? আমরা এখানে দেখতেছি অ্যালুমিনিয়াম যেটা আছে এটা হচ্ছে সেই 3+, অক্সিজেন হচ্ছে 2-, দুইটা কি সেম নাকি ভিন্ন ভিন্ন? যেহেতু ভিন্ন ভিন্ন, দুইটাকে গুণ করে দাও। এই তুল্য সংখ্যা যা আসবে তাই হচ্ছে অম্লত্ব বা ক্ষারত্ব। তার মানে এখানে কোশ্চেন যেটা করছে অম্লত্ব বা ক্ষারত্ব, এটার জন্য শর্টে আমরা কি কথা বলতে পারি? শর্টে বলতে পারি অম্লত্ব বা ক্ষারত্ব হচ্ছে তুল্য সংখ্যাটাই, তুল্য সংখ্যাই হবে অম্লত্ব বা ক্ষারত্ব। তুল্য সংখ্যাই হবে কি বলো? অম্লত্ব বা ক্ষারত্ব। এই তোমরা কি বুঝছো? আচ্ছা, তারপরে এখানে বলতেছে হচ্ছে শহীদ বলতেছে হ্যাঁ বুঝতেছি, মুশফিকা বলতেছে জি, ফুয়াদ বলতেছে বস, রিফাত আনসার দিছিল বি। আচ্ছা, তারপরে ফাতিহা ইসলাম বলতেছে ভাই আপনার জন্যই কেমিস্ট্রি এত ইজি লাগতেছে। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে শারমিন, তোমরা বুঝতেছো মানে জিনিসটা হচ্ছে এই পরিশ্রমটা সার্থকতা আসতেছে। তারপরে ফুয়াদ এখানে আনসার দিছে, পারভেজ বলতেছে এখানে সি না থাকলে সেকেন্ডারি স্ট্যান্ড অবশ্যই। আচ্ছা, হ্যাঁ এই যে ফুয়াদ আনসার দিয়ে দিছে। আচ্ছা, এই তো সাবাস। তারপর মুন্দাসির বলতেছে বুঝতে পারতেছি, থ্যাঙ্কস ভাইয়া। হ্যাঁ সাবাস, আসো। তারপর রাকিব বলতেছে জি, শহীদ বলতেছে বস, সৃজিতা আগারওয়াল বলতেছে বস, সাবাস। আচ্ছা, তারপরে আসো। এখন দেখো, দেখো আসলে আমি কিন্তু এই টোটালটাই মনে করতে পারো যে কালকে ক্লাস নেওয়ার পর ওই এগুলো স্লাইড টাইড গুলো আলাদা করে এরকম করে সাজাইছি, যে হচ্ছে পড়তে গিয়ে যেন আসলে ঝামেলা না হয়। এই জন্য এই রিলেটেড বা তারপরে রিলেটেড যেই অংশগুলো আছে এগুলো আবার এরকম এখানে পাশে পাশে রাখার চেষ্টা করছি, যাতে করে তোমাদের খুঁজতে কষ্ট না হয়। শুধু স্লাইড পড়লেই যেন তুমি হচ্ছে 100% এখানে এমসিকিউ কমন পাইতে পারো। আমি এতটুকু গ্যারান্টি দিতেছি যে তুমি শুধু হচ্ছে আমার স্লাইড গুলো পড়ে যাবা, এমসিকিউর জন্য একদম এনাফ। আমি পাশে যা আছে সব লিখে দিতেছি, সব লিখে দিতেছি, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। ওই রিলেটেড কি আছে সবকিছু লিখে দিতেছি, তুমি শুধু হচ্ছে স্লাইডটা ভালো করে হচ্ছে পড়ে যাবে। আর কি বলতেছি এগুলো একটু মাথায় রাখবা, এনাফ, একদম এনাফ। হ্যাঁ, এটা একটু ফলো করার চেষ্টা করবা। সিকিউর জন্য ঠিক সেম, আমি একটা অধ্যায় থেকে 3-4টা সিকিউ দিব, এই 3-4টা সিকিউ সুন্দর করে বুঝে পড়বা, এনাফ, আর কিচ্ছু লাগবে না। কোশ্চেনে গিয়ে দেখবা ঠিক সেম কোশ্চেনটাই তোমাকে করছে, তবে ভ্যালুগুলো চেঞ্জ থাকতে পারে। এখন ভ্যালু চেঞ্জ দেখা যে কমন পড়ে না, ব্যাপারটা এমন না। কোশ্চেন পাইছো মানে কি, আমি এখানে তোমাকে বুঝাই দিব, এই বুঝানোটা তুমি কোশ্চেন পাইতেছো, তুমি দেখছো ভ্যালু চেঞ্জ বাই থাকতেই পারে। আমি তো আর ওই গণক দান্না হচ্ছে গুইনা গুইনা বের করবো যে ওইখানে কি কোশ্চেন দেওয়া আছে। অবশ্যই এটা থাকবে, তুমি দেখবা 100% কমন পাবা, যেই কোশ্চেন বলতেছি বা হচ্ছে যেই ধরনের প্যাটার্নের কথা বলতেছি। এখন এই জিনিসটা বলতে পারো কেউ, ভাই আপনি তো ঢাকায় আছেন, ঢাকা বোর্ডের কথা বলবেন না। আমি যে কথাগুলো বলবো এগুলো সব বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ আমি যখন একটা কোশ্চেন বা ক্লাস স্লাইড বানাইতেছি তখন আমার মাথায় থাকে যে আমি একদম ডিপ হইলে, যেমন কুমিল্লা বোর্ডে খুব ডিপ কোশ্চেন হয়, ওইটা হইলে কেমন হবে, বা হচ্ছে রাজশাহীতে হইলে কেমন হবে, ঢাকাতে হইলে কেমন হবে, সব কথা কনসিডারে রেখেই কিন্তু স্লাইডগুলো একসাথে সাজাই। আচ্ছা, আচ্ছা এখানে তারপরে এখানে অদ্রি ঘোষ বলতেছে বস, আবির বলতেছে বস। আচ্ছা, সিফাত বলতেছে CaO ক্যালসিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা 1 হবে না, না এটা 2 হবে। কারণ কি, যখন জারণ সংখ্যা হচ্ছে সেম থাকে, হুম, তখন হচ্ছে কি ওই সংখ্যাটাই হয়। এখন তোমার কাছে দেখে মনে হইতেছে কি ওই ক্যালসিয়ামের তো এক এক না রে ভাই, ক্যালসিয়াম তুমি ইলেকট্রন বিন্যাস করলে দেখো শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, সেই 2টা ইলেকট্রন ত্যাগ করে কি করে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, অক্সিজেন 2টা গ্রহণ করে করে। তার মানে তার কিন্তু এক না 2। আচ্ছা, তারপরে এখানে আচ্ছা প্রশ্ন অনেক হার্ড হয় না। আচ্ছা দেখো, বলতেছো শারমিন এই কোশ্চেন গুলা দেখো, আমি একটা যেই ধাঁচে পড়াইতেছি এগুলা দেখো, এমন কোনো কোশ্চেন আমি এখানে আনি নাই যে যেই জিনিসটা হচ্ছে বোর্ডে নাই। সবগুলো বোর্ডের কোশ্চেনই এখানে আনা হয়েছে। তবে কেন কঠিন মনে হয়, দেখো জিনিসটা এখন আমি শুধু পরিমাণগত রসায়ন পড়তেছি, তোমার মাথায় শুধুই পরিমাণগত রসায়ন আছে, এই কারণে কোশ্চেন গুলাকে দেখলে এখন ইজি মনে হচ্ছে। তবে তুমি যখন হচ্ছে সবগুলাতে একসাথে কম্বাইন্ড দেখবা, টোটাল হচ্ছে সেকেন্ড পেপার টোটালটা একসাথে দেখবা বা ফার্স্ট পেপার টোটালটা একসাথে দেখবা, তখন কিন্তু তোমার মাথায় শুধু পরিমাণগত রসায়ন না, তোমার মাথায় অনেক কিছু চলে আসছে। এখন এই যে জিনিসগুলা বলি এগুলো যদি হচ্ছে দেখো এখন পড়তেছে তোমার কাছে সহজ লাগতেছে, এগুলো যদি সাথে সাথে মেমোরাইজের মধ্যে থাকো তাহলে ব্যাপারটা কেমন হবে, যে তখন গিয়েও আসলে সহজ মনে হবে।
তো এই জিনিসটা বারবার হচ্ছে রিকল করার চেষ্টা করা তাইলেই হবে। শুধু হচ্ছে রিডিং দেয়া অ্যাটলিস্ট, যদি হচ্ছে ওই জিনিসগুলো পরে বুঝে থাকি বা কোন অংশের ক্ষেত্রে কি ব্যবহার করা হইতেছে এটা ভালো করে খেয়াল করা। আচ্ছা, তারপরে আসো, এটা দেখতে হয়তো বা তোমাদের কাছে পরিষ্কার লাগতেছে না। ও হ্যাঁ, শারমিন বলেছে হ্যাঁ কুমিল্লা বোর্ড এখন দেখাইতেছে হার্ড কি জিনিস, হ্যাঁ আরো হার্ড হয়। আচ্ছা আচ্ছা, নন্দিতা বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, তারপর এখানে দেখো একটা কথা বলছে যে কি, এই হচ্ছে সেই মৃদু এসিড তীব্র ক্ষার। হুম, এরকম একটা কথা বলছে, মৃদু এসিড তীব্র ক্ষার। মৃদু এসিড আর তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় একটা নির্দেশক ব্যবহার করা হয়। এই নির্দেশকগুলো এখান থেকে মুখস্থ করতে হবে। এখানে আমি দিয়ে দিছি মৃদু এসিড আর তীব্র ক্ষারের ক্ষেত্রে কোনগুলা ব্যবহার করতে হয়। ব্যবহার করতে হয় কি বলো, ফেনলফথেলিন এবং হচ্ছে থাইমল ব্লু, বা এখানে থাইমল থেলিনের কথা বলছে, একই কথা। এবং আমি বলবো শুধু যে হচ্ছে নির্দেশক গুলাই পড়বা এমন না, এই জায়গায় পিএইচ এর পরিবর্তন আছে, এটা কষ্ট করে পড়ে ফেলবা। এখানে পিএইচ হচ্ছে 6 থেকে 11, তার মানে এই হচ্ছে ফেনলফথেলিন। এটা কি মৃদু এসিড তীব্র ক্ষার। দেখো অনেক সময় কোশ্চেনের মধ্যে মৃদু এসিড তীব্র ক্ষার এইভাবে ডিরেক্ট না বলে কি দেয়া থাকতে পারে, মৃদু এসিড মনে করে এখানে দেয়া আছে কি, আমি বানাই নিতেছি, হচ্ছে CH3 COOH। দেখো আমাদের বইগুলাতে CH3 COOH, H3PO4, HCOOH, এর বাইরে কোনো মৃদু অ্যাসিড নাই। আমি এখানে লিখে দিতেছি তোমাদের জন্য, হচ্ছে HCOOH, আর একটা হচ্ছে কি এই হচ্ছে H3, এই হচ্ছে PO4, এর বাইরে কিন্তু নাই। যেহেতু নাই তাহলে আর টেনশন করার দরকার নেই। আচ্ছা, এখন তীব্র ক্ষার হিসেবে হয়তো ব্যবহার করা হইতে পারে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। এইখানের একটা আর এইখানের একটার সাথে রিয়াকশন দিয়ে দিছি, তখন বলতেছি কোন নির্দেশক উপযুক্ত, তখন কিন্তু নিজের বোঝা লাগবে এটা মৃদু এসিড আছে, এটা হচ্ছে তীব্র ক্ষার আছে। এই হচ্ছে সেই অংশটুকু। তারপরে আস, আচ্ছা এখন এই জায়গাতে আসো, এইটা কি HCl, এটা তো হচ্ছে কি বলো তীব্র এসিড, আর এটা কি বলতো, এ হচ্ছে মৃদু ক্ষার। এটা হচ্ছে কি বলো মৃদু ক্ষার। মানে তীব্র এসিড আর মৃদু ক্ষারের ক্ষেত্রে দুইটাই ব্যবহার করা হয়, মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয়, মিথাইল রেড ব্যবহার করা হয়। যশোর বোর্ডে 22 কোশ্চেনটা আসছিল, আনসার ছিল দুইটাই। যারা যে কোনো একটা দাগাইছে সেই কিন্তু আনসার পাইছে, মার্কস পাইছে। তো একাধিক থাকলে আমরা কি করব, যে কোনো একটা দাগাবো। আবার পাকনামি কইরা হচ্ছে দুইটা দাগাইতে যাব না, দুইটা দাগায় না। এবার আসো, এখানে বলতেছে মিথাইল অরেঞ্জের নির্দেশকের পরিসর কত। এই হচ্ছে এখানে একটা আনসার সুন্দর করে দেয়া আছে যে মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে কত বলো, মিথাইল অরেঞ্জের হচ্ছে 3.1 থেকে 4.4। ওই স্লাইডটাতে আরো ভালো একটা কথা ছিল, এই হচ্ছে তোমার অংশটুকু, এইখানে কতগুলা নির্দেশক দেয়া আছে, নির্দেশকের মধ্যে ওইখানে বলা আছে, এই যে দেখো এখানে বলা আছে হচ্ছে সেই ফেনলফথেলিনের কথা বলা, তারপর এখানে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ বলা আছে, এখানে থাইমল ব্লু দরকার নাই, থাইমল ব্লু যে কোনো একটা থাইমল ব্লু খারেরটা পড়লেই হবে। দেখো এই যে জিনিসগুলো দেয়া আছে, মোটামুটি আমি এখানে 4টা মার্ক করছি, এই 4টা তোমাকে পারতেই হবে। এই জিনিসগুলোর কি পড়বা, ওইখানে দেখো পিএইচ এর পরিসর আছে, পিএইচ এর পরিসর গুলো পড়বা। আর হচ্ছে যারা একটু পারবা কষ্ট করে হচ্ছে এখানে অম্লীয় মাধ্যমে আর ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেয় এখান থেকে একটু পড়ে নিতে হবে। এখান থেকে কিন্তু ভাই পরীক্ষায় আসবেই আসবে। এই যে স্লাইডটা আছে, এই স্লাইডটাকে হচ্ছে আমি একদম স্টার মার্ক করে দিলাম। যে কোনো বোর্ডে যাও, তুমি যদি পরীক্ষায় এইখান থেকে একটা না পাও, তাইলে আমি তোমার এই সময় অপচয় করার জন্য তোমাকে জরিমানা দিতে বাধ্য থাকি। হুম, আসো তারপর এবার আসুন, এখানে বলতেছে কোনটি বিজারক পদার্থ। তো আমরা আসলে শর্টকাটে দেখবো, কয়েকটা বিজারক বলবো, স্পেসিফিক ওইগুলাই বিজারক হবে, কয়েকটা জারক দেখবো ওইগুলাই হচ্ছে জারক হবে। তার মানে এই জায়গায় আমার কাছে কোশ্চেন করছে কোনটি আসলে বিজারক পদার্থ। ঠিক আছে, এবার আসো, এখানে আমি লিখতেছি হচ্ছে জারকের কথা লিখতেছি আগে। জারক কারা, জারক হচ্ছে K2Cr2O7, এইটা KMnO4, এইটা
এই দুইটাকে জারক হিসেবে জানো। তারপর 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 আসতে হচ্ছে বিজারকের কথা। এই হচ্ছে সেই বিজারক। বিজারক বিজারকের ক্ষেত্রে কি জানবা? বিজারকের ক্ষেত্রে জানবা হচ্ছে তোমার H2C2O4 H2S, তারপর Na2S2O3। এইটা এটা জানলেই হবে, আর কি লাগবে? ঠিক আছে, এই তিনটাই এনাফ হবে। আর লাস্ট একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, আমি যেগুলো দিতেছি ওইগুলো পড়লেই আর কি এনাফ। এটা হচ্ছে সেই জারক, এই হচ্ছে সেই বিজারক। এখন আরেকটা কোশ্চেন খুব বেশি পরিমাণে আসে, ওই কোশ্চেনটা কি? জারক বিজারক উভয় রূপে প্রকাশ পায়। জারক বিজারক উভয় রূপে প্রকাশ পায়। জারক বিজারক উভয়, যখন বলবে যে হচ্ছে জারক বিজারক উভয়, তখন এখানে আনসারটা কি? তখন আনসারটা হচ্ছে এই হচ্ছে H2O2 এবং হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই দুইটা হচ্ছে জারক বিজারক উভয় রূপে ব্যবহার হয়, ঠিক আছে। আর এইগুলোর ক্ষেত্রে জারক বলছি, এগুলো হচ্ছে বিজারক বলছি, এই এতটুকু হচ্ছে এনাফ। তবে এখানে ওই Fe2+ দিয়ে রাখতে পারো বিজারকের ক্ষেত্রে। এই জায়গাতে হচ্ছে Fe2+ দিয়ে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন বলছে কোনটি হচ্ছে বিজারক পদার্থ। তো এখানে KMnO4 যেটা ছিল, এটা বলছি এটা আসলে হবে হচ্ছে জারক। K2Cr27 এটাও কি হবে বলতো? জারক হবে। সালফিউরিক অ্যাসিডটার কথা আমরা একটা এসিড যেহেতু এটা বাদ দিলাম, বাকি থাকতেছে এখানে FeSO4। কিন্তু আমি বলছি এখানে Fe2+, এটা মূলত এখানে দেখো তো কি আছে, এটা কিন্তু মূলত আছে হচ্ছে Fe, এ হচ্ছে 2+, এই ফর্মে এখানে আছে আর কি। আচ্ছা সমস্যা নাই, ঠিক সেম কোশ্চেন গুলো আবার আসবে। আসো তারপরে এখানে বলতেছে ঠিক একই কথা, যে কোনটি জারক পদার্থ। এ হচ্ছে কোশ্চেন, যে হচ্ছে কোনটি জারক পদার্থ। এখন জারক কি বলছি বলো? জারক বলছিলাম আমি দুইটা মনে রাখার জন্য, একটা হচ্ছে K2Cr27 আর একটা হচ্ছে KMnO4। এই কোশ্চেনটাই আসছিল, হ্যাঁ তাহলে এবার আসো, এই হচ্ছে সেই KMnO4 আমার কাছে কোশ্চেনে দেওয়া আছে, এইটাই হবে হচ্ছে আনসার। তারপর বলতেছে নিচের কোনটি জারক বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে। আমরা কিছুক্ষণ আগে মাত্র দেখলাম যে হচ্ছে কি SO2 সালফার ডাইঅক্সাইড অথবা H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, এই দুইটা নাকি জারক বিজারক উভয় হিসেবে ব্যবহার হয়। তার মানে এখানে আনসার কি হবে? SO2। এই হচ্ছে সেই এইটা। আচ্ছা, আর আনসার হইতেছে কি? এই হচ্ছে SO2। তারপরে আস, তারপরে কথা হচ্ছে এখানে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, এখানে বলতেছে এই S2 এর ভূমিকাটা কি। তার H2S এর ভূমিকাটা কি? সে কি আসলে জারক নাকি বিজারক? এখানে আরেকটা দুইটা শব্দ আছে, টাইট্রান্ট আর একটা হচ্ছে টাইট্রেট। এই রিলেটেড আরেকটা এমসিকিউ আছে, তখন কথা বলি। আগে দেখো জারককে বিজারককে, মানে আমরা জানি জারক হচ্ছে কি করে বলতো? ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। যেহেতু জারক ইলেকট্রন গ্রহণ করে, আমি দেখব এইখানে কি এটা আসলে ইলেকট্রন গ্রহণ করছে কিনা। আমরা জানি হাইড্রোজেনের হচ্ছে কত বলো? +1। সরি, হাইড্রোজেনের হচ্ছে কত বলো? +1। হাইড্রোজেনের যদি হচ্ছে +1 হয়, তাহলে সালফারের এখানে কত হবে? এ হচ্ছে -2। এই জায়গায় দেখো যে হচ্ছে সালফারের হচ্ছে 0। তার মানে দেখতেছি যে -2 থেকে সে হচ্ছে 0 হয়েছে। সে কি করছে? দুইটা ইলেকট্রন গ্রহণ করার পরে সে কিন্তু 0 হয়েছে। যেহেতু সেইখানে গ্রহণ করার পর 0 হয়েছে, আর জারক মানে হচ্ছে সেই ইলেকট্রন কি করে? গ্রহণ করে। তার মানে আনসারটা কি হবে বলতো? এই হচ্ছে সে জারক। বুঝছো কথা? এইটা দিয়ে খুব বেশি পরিমাণে আসে। এটা কোথায় প্রতিফলন দেখবো? এই জায়গাতে। আচ্ছা, ও এখানে আরেকটা কথা কোশ্চেন বলছে, দেখো জারক বিজারক উভয় রূপে প্রকাশ করে। এটার নিয়ে আমরা মনে হয় ইয়েতে বলছিলাম,
ওই ফাইনাল ইয়ারে এরকম একটা কোশ্চেন সলভ করছিলাম, যেখানে বলছিলাম যে হচ্ছে দেখব কোন আয়নটার ক্ষেত্রে, দেখো আমি এখানে যদি বলি এফির ক্ষেত্রে যদি বলি, আমি জানি এটা এফি কি হইতে পারে, এই এফিটা হইতে এফি প্লাস হইতে পারে, অথবা শুধু এফির কথাই যদি কল্পনা করি এফি, তারপর এটা কি হইতে পারে এফি 2+ হইতে পারে, আবার এফি কি হইতে পারে বলো 3+ হইতে পারে। আচ্ছা এই টিনটা কি হইতে পারে, টিন টিন 2+ হইতে পারে, তারপর এখানে টিন 4+ হইতে পারে। আচ্ছা মার্কারি কি হইতে পারে, মার্কারি হইতে পারে, মার্কারি এখানে প্লাস হইতে পারে, মার্কারি এখানে +2 হইতে পারে। আচ্ছা কপার কি হইতে পারে, শুধু কপার হইতে পারে, কপার প্লাস হইতে পারে, আর এখানে হচ্ছে কি বলতো কপার 2+ হইতে পারে। এখন যদি মনে করো এই জিনিসগুলো আমি জানি না, না জানলে এখন থেকে তাইলে যাই না নেও, এর বাইরে আসবে না, এটা নিয়ে তুমি টেনশন করিও না। তারপরের কথা, এখন আমি বুঝবো কোনটা যে কোনটা জারক বিজারক উভয় রূপে ব্যবহার হইতে পারে। এখানে একদম শর্টকাট কথাটা হচ্ছে এইটাই যে দেখবা মাঝখানেরটা কি দেওয়া আছে, মাঝখানে দেওয়া আছে দেখো SN2+। এখন আমি চাইলে এটাকে পেছনেও নিতে পারতেছি, এটাকে সামনেও নিতে পারতেছি, আমি চাইলে এটাকে পেছনেও নিতে পারতেছি, সামনেও নিতে পারতেছি। তার মানে যদি হচ্ছে পেছনে নেই, তার মানে সে কি করছে, দুইটা ইলেকট্রন সে কি করছে বলতো গ্রহণ করছে। আর যদি আমি এখানে সামনে নেই, সামনে নেয়ার মানে কি, সামনে নেয়ার মানে হচ্ছে সে কি করছে বলো দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। যেহেতু এখানে এই যে গ্রহণ ত্যাগ দুইটাই হয়, তার মানে সেই হচ্ছে জারক বিজারক উভয় হিসেবে ব্যবহার হবে। এবার আসে এটার ক্ষেত্রে, আমার কাছে দেওয়া আছে হচ্ছে Fe3+, তার মানে আমার কাছে এই অংশটুকু দেওয়া আছে, এইটা দেওয়া আছে, তার মানে আমি চাইলে এটাকে পেছনে নিতে পারতেছি, সামনে নিতে পারতেছি না, তাইলে এটা কিন্তু আমার আনসার হবে না। আনসার হবে এইটা, কারণ এটার মাঝখানে আছে। তুমি মার্কারির ক্ষেত্রে চিন্তা করো, ঠিক সেম, মার্কারির এই জায়গাটা দেওয়া আছে, এটাকে চাইলে পেছনে নেওয়া যাচ্ছে, সামনে নেওয়া যাচ্ছে না, তাইলে হবে না। তারপরে আসে এখানে কপারের ক্ষেত্রে কি, কপার 2+ এইটা দেওয়া আছে, চাইলে এটাকে পেছনে নেওয়া যাচ্ছে, সামনে নেওয়া যাচ্ছে না, যেহেতু সামনে নেওয়া যাচ্ছে না এটা হবে না, এটাও হবে না। যদি আবার, যদি আবার কি এখানে দেখো, যদি আবার হচ্ছে এই যে এইটা দেয়া থাকতো, এইটা দেয়া থাকতো, এটা দেয়া থাকতো, তারা কিন্তু আবার কি, তারা হচ্ছে তোমার জারক বিজারক উভয় রূপে ব্যবহার হয়। এই হচ্ছে তারা জারক বিজারক উভয় রূপে ব্যবহার হয়, এখানে যতগুলা লেখা আছে। জারক বিজারক, জারক বিজারক উভয় হিসেবে ব্যবহার হয়, তারা হচ্ছে জারক বিজারক উভয় হিসেবে ব্যবহার হয়। আচ্ছা বোঝা গেছে কথা। আচ্ছা ওই সেই যেটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, ওটা বোঝা গেছে, বুঝছো? হুম। আচ্ছা এখানে কোশ্চেন করতে চাইলে আসলে ভাই ইউটিউবে কি আপনার সবগুলা ওয়ান শট ক্লাস পাবো? একটা স্লাইড দেখা যাচ্ছিল না, ওইটা তোমরা পিডিএফ যখন পেয়ে যাবা, পিডিএফ এ দেখা যাবে, ওইটা বুঝছি যে এখানে ফেটে যাবে বা ইয়ে হবে, এটা ছোট করে নিয়ে আসা হয়েছে এই কারণে দেখা যাবে না, ওইটা হচ্ছে দেখতে পারবা হচ্ছে ওই যে পিডিএফ যখন দেখবো পিডিএফ এ থাকবে, টেনশন নেই। আচ্ছা চারটা বোঝা যায় না অদ্রিগুষ, আমি বুঝছি, হ্যাঁ তোমাদের যে সমস্যাটা এটা বুঝছি, এটা হচ্ছে পিডিএফ যখন মোবাইলে বা কম্পিউটার ল্যাপটপে দেখবা তখন হচ্ছে এটা বুঝতে পারবা। এটা এমন, এটা হচ্ছে ওই স্ক্রিনশট নিয়ে হচ্ছে ক্রপ করে টরে নেওয়া হয়েছে তো এখানে ফেটে গেছে, কিন্তু পিডিএফ যখন পড়া হয় তখন ফাটে না। আচ্ছা হ্যাঁ এই যে শহীদ বলতেছে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে, যে ভাইয়া কেউ বলতেছে যে এটি কথাই। আচ্ছা আবির বলতেছে হ্যাঁ ভাইয়া যখন বলছেন অবশ্যই আসবে ইনশাল্লাহ, আমি পুরো বিশ্বস্ত, হ্যাঁ ইনশাল্লাহ আসবে। এখন এই যে ফুয়াদ একটা কথা বলছে যে এইচএসসির প্রিপারেশন দিয়ে অ্যাডমিশনের কত % কভার হয়ে যাবে,
এইচএসসি যে প্রিপারেশন, এটা দিয়ে হচ্ছে অ্যাডমিশন তুমি ধরতে পারো যে 70% কভার হয়ে যাবে। তারপর 30% কি করা লাগবে, শুধু শর্টকাট গুলা শেখা লাগবে, শুধু শর্টকাট গুলা শেখা লাগবে, তাইলেই এনাফ। তখন শর্টকাট গুলা শিখতে পারলে, কারণ এইচএসসি তে মোটামুটি সময় পাইতেছো যে কিভাবে এক নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি একটা ভালো একটা সময় পাইতেছো সলভ করার জন্য। কিন্তু অ্যাডমিশনে কি হবে বলো, খুব ছোট্ট একটা সময় পাওয়া যায়, এই ছোট সময়ের মধ্যে এই জিনিসগুলোকে সলভ করতে হয়। আচ্ছা, তা ঠিক আছে, সিফাত বলতেছে বস, শহীদ বলতেছে 25 বস, আমি তাইলে সামনে আগাইতে পারি। তারপরে দেখো ঠিক সেম আবার বলতেছে কোনটি হচ্ছে জারক বিজারক উভয়রূপে ক্রিয়া করে, এই জিনিসটাই এতক্ষণ বিড়বিড় করে কথা বলছি, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, অম্লীয় মাধ্যমে KMnO4, এটা হচ্ছে কতটি ইলেকট্রন গ্রহণ করে। এটা করার জন্য আমি না হয় একটু আগে চলে যাই। এই জায়গাতে আমি একটা কথা লিখে দিচ্ছি যে এইটার তুল্য সংখ্যা কত। এটার তুল্য সংখ্যা হচ্ছে, দেখো এটার তুল্য সংখ্যা হচ্ছে 6, এটার তুল্য সংখ্যা 6, এটার তুল্য সংখ্যা হচ্ছে 5। এটা মুখস্থ করবা এগুলা। এটার তুল্য সংখ্যা কত, 2। এটার তুল্য সংখ্যা কত, 2। এত বিশাল মানব দেহের এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। এটার তুল্য সংখ্যা কত, এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। এই তুল্য সংখ্যাগুলো মুখস্থ করবা। তুল্য সংখ্যা মানে হচ্ছে কি, ইলেকট্রন গ্রহণ ত্যাগের সংখ্যা। দেখো এটার জন্য বলছি 6, KMnO4 এর জন্য বলছি হচ্ছে 5। এখন আমার কাছে যে কোশ্চেনটা করছে, কোশ্চেনটা হচ্ছে তোমার এই যে এটা, KMnO4 কতটি ইলেকট্রন গ্রহণ করে। KMnO4 এর তুল্য সংখ্যা এখান থেকে বলে আসছি যে কত হচ্ছে 5। তুল্য সংখ্যা যদি 5 হয়, তার মানে আনসারও হবে কি বলতো, 5। তারপরে দেখো এখন বিক্রিয়াকালে K2Cr27 কতটি ইলেকট্রন গ্রহণ করে, এর তুল্য সংখ্যা কতটা বলে আসছি, 6। তার মানে আনসার হবে কি বলতো, 6। তারপরে আসো KMnO4 আর সালফিউরিক অ্যাসিড এবং এইরকম একটা জিনিস দেয়া আছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে উৎপাদ বিক্রিয়া সমতাকৃত সমীকরণের জারক বিজারকের মোল সংখ্যা যথাক্রম দেখাইতে বলছে। এখন তোমার এখানে জানা লাগবে জারক কোনটা, বিজারক কোনটা, ঠিক আছে না? জারক কোনটা, বিজারক কোনটা। তো আমরা আসলে জারক দেখলাম যে হচ্ছে এটা জারক এবং বিজারক হচ্ছে এটা বিজারক, এটা নিয়ে কোনো টেনশন নাই। আমরা জানি যে এইগুলা সমতাকরণ করার ক্ষেত্রে বা এই যে জিনিসগুলা থাকবে এমসিকিউতে, শুধু দুইটা কথা মনে রাখবা। 1 নাম্বার কথা, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ হবে, জারক বিজারকের তুল্য সংখ্যা এক্সচেঞ্জ হবে, একটা কথা। 2 নাম্বার কথা, জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে পানি হবে। আর কিচ্ছু লাগবে না, এমসিকিউর জন্য, রিটেনের জন্য লাগবে। এবার আসো কথাটা কি বলি। আমরা এইখানে জানি যে এর তুল্য সংখ্যা হচ্ছে 5 এবং এর তুল্য সংখ্যা হচ্ছে 2। দেখো এখানে এই C2O4 এরকম একটা লিখছিলাম, H2 ছিল এখানে, এখানে Fe আছে, ডাজেন্ট ম্যাটার। C2O4 মানে অক্সালেটটা আছে, টেনশন নেই। এটা এবার এক্সচেঞ্জ করে দিব, তার মানে এই জায়গায় আসবে হচ্ছে বলো 2, এই জায়গায় আসবে হচ্ছে 5। তার মানে এটা হচ্ছে জারক, জারকের হচ্ছে 2, বিজারকের হচ্ছে 5। এই হচ্ছে আনসার, ঠিক আছে? এখন আমি যদি বলতাম এইখানে কত মোল পানি উৎপন্ন হবে, তাহলে অক্সিজেন আছে 4টা, আগে আছে হচ্ছে 2, 4 দ্বারা 2 গুণ করলে আসতেছে 8, তার মানে 8 মোল পানি উৎপন্ন হবে, এটাও কোশ্চেনে আসতে পারে। গেল। তারপরে দেখো এই অংশটুকুতে আমার বলতেছে কোনটার জারণ ঘটছে। দেখো এটা নিয়ে ক্যালকুলেশন করতে যদি তোমার কঠিন লাগে, তাহলে আরেকটাতে যাও। তুমি দেখো এই জিনিসটার যদি বিজারণ হয়, তার মানে এই জিনিসটার কি হবে, জারণ হবে। এটা ক্যালকুলেট করা তো ইজি, কারণ এর উপর জারণ সংখ্যা হচ্ছে 0, এর আছে হচ্ছে কি বলো -1। এটা বাড়ছে নাকি কমছে, কমছে। কমলে কি হয়, কমলে হয় বিজারণ। তার মানে 100% শিওর এটা কি হয়েছে বলো, জারণ হয়েছে। পরীক্ষার হলে একটু চালাক না হইলে পরে ধরা দিতে হবে। Fe3O4 এর আয়রনের জারণ মান কত? আসো আমরা এটা করার চেষ্টা করি। এ হচ্ছে Fe3, এ হচ্ছে O4। এখানে আয়রনেরটা যখন বের করব, আয়রনেরটা আমরা জানি না, এই কারণে ধরবো 3 × x, ইন্টু x দেওয়ার দরকার নাই, এখানে 3x প্লাস অক্সিজেনের হচ্ছে -2 × 4 ইকুয়াল 0। ইকুয়াল 0 কেন দিলাম, কারণ উপরে কোনো আয়ন নাই। এই জায়গা থেকে আমি x এর মান বের করলে আসতেছে ওইটা ওই পাশে চলে যাবে, 8 ডিভাইডেড বাই হচ্ছে 3।
এখান থেকে ভাগ করলে আমার মান আসতেছে হচ্ছে এই জিনিসটা। বোঝা গেছে কথা? এই হচ্ছে আয়রনের জারণ মান। তারপরে আসো, এইখানে বলতেছে এই যে অংশটুকু আছে তার জটিল যৌগে Fe এর জারণ মান কত। তোমার এতটুকু পারা লাগবে যে এই যে সায়ানাইড যে অংশটুকু আছে এটার জারণ সংখ্যা হচ্ছে -1। তাহলে এইবার এই জায়গায় আসো, আমরা একটু করার চেষ্টা করি। আমি এখানে লিখতেছি এই হচ্ছে সেই F4, এই হচ্ছে সেই Fe, এই হচ্ছে সায়ানাইড হোল 6। দেখো উপরে কোনো আয়ন নাই, মানে বুঝতেছো, ইকুয়াল আমি 0 লিখবো, সমস্যা নাই। তারপরে আসো, এখানে ফ্লোরিন যেহেতু আছে তার মানে এটার কত বলতো, এটার হচ্ছে -1 আছে কয়টা, 4টা, ইন্টু এইখানে আয়রন কয়টা আছে দেখো, আয়রনেরটাই তো আমরা বের করব, অতএব এটাকে আমি x দিলাম, তারপর দিলাম হচ্ছে এখানে সেই প্লাস, সরি প্লাস দিব কেন, এখানে তো হচ্ছে দেখো সায়ানাইড এখানে কত আছে, এটা কত -6 না, এখানে কত, হ্যাঁ সায়ানাইডের, আচ্ছা এই যে দেখো, তারপর এখানে আমার আসতেছে হচ্ছে -1 ইন্টু 6, ঠিক আছে, -1 ইন্টু 6, এই হচ্ছে সেই কি বলতো ইকুয়াল 0, ইকুয়াল 0। মানে যেই কাজটা করলাম এটা আমি যদি আবার বলি, এখানে কাজটা হচ্ছে এটা ছিল কি ফ্লোরিন, ফ্লোরিনের হচ্ছে এখানে 4টা আছে, তাহলে কি হবে বলো, এখানে হবে হচ্ছে ফ্লোরিনের একটার জন্য -1 আছে হচ্ছে 4টা, তাহলে 4 এই হচ্ছে মাঝখানে প্লাস, প্লাস আয়রনেরটা নিব, আয়রনের কত জানি না এই কারণে x, তারপরে এই দিলাম হচ্ছে আমি এখানে প্লাস, সায়ানাইডের কত -1 আছে কয়টা, 6টা, তাহলে এই ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে x যদি আমি এক পাশে রাখি, বাকিগুলা যদি হচ্ছে আমি আরেক পাশে নিয়ে যাই, তাহলে ব্যাপারটা কেমন হবে, ব্যাপারটা এখানে আমার আসতেছে হচ্ছে ইকুয়াল টু, এই হচ্ছে ইকুয়াল টু হচ্ছে তোমার +2 এমন আসতেছে। তো +2 আসবে না, এখানে কত আসে দেখি তো, -6 ইন্টু যদি এখানে দিয়ে রাখি Fe2 প্লাস -6, ওই পাশে গেলে এখানে আসছে +6, তারপর এখানে মাইনাস, এটাই এমন টাইপের কি ছিল, -6 +6, Fe4টা ছিল কিনা দেখতে হইতো। আচ্ছা আমরা 32 নাম্বারটা একটু পরে আসে, হ্যাঁ আমার একটু চেক দেওয়া লাগবে Fe4 প্লাসটা কি এখানে ছিল কিনা, নাকি শুধু হচ্ছে এতটুকু ছিল, এটা একটু চেক করা লাগবে। আমরা আসলে 32টা স্কিপ করে একটু সামনে আগাই। দেখো তোমার কাছে যদি দেয়া থাকে S4O6 2- এই আয়নে S4 এর জারণ সংখ্যা কত, তাইলে কেমনে বের করব, ঠিক সেম ওয়েতে এই S4O6 2- এই জায়গাতে আমার বের করা লাগবে হচ্ছে S এরটা, তাহলে 4 ইন্টু হচ্ছে x প্লাস অক্সিজেনের হচ্ছে এখানে 6টা, তাহলে 6 ইন্টু হচ্ছে -2, তার উপরে যেহেতু হোল -2 আছে, তাহলে এই -2টা এইখানে আসবে, এই হচ্ছে সেই -2, তারপর এই জায়গাটাতে 4x, এখানে আসে -12, এটা ওই পাশে চলে যাবে, তার মানে 4x ইকুয়াল আসতেছে হচ্ছে তোমার বলো +10, এখান থেকে x এর মান আসতেছে +10 ডিভাইডেড বাই হচ্ছে 4, এটা হচ্ছে প্লাস, এ হচ্ছে 2.5, এই হচ্ছে আনসার 33। তারপরে আসো, তারপরে আসো, দেখো এখন বলেছি যোজনী আর জারণ সংখ্যা শূন্য হবে, এটার জন্য একটাই কথা ছিল যে আমরা দেখব যে কোনটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আছে, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি হবে বলতো, যোজনী আর জারণ সংখ্যা শূন্য হবে, এই হচ্ছে সংখ্যা, এ হচ্ছে শূন্য হবে। এখানে নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে, নিষ্ক্রিয় গ্যাস এখানে শুধু আছেই একটা, এটা হচ্ছে সেই আর্গন, বুঝছো কথা, এটা হচ্ছে সেই আর্গন। তারপরে আসো, এই যে অংশটুকু আছে দেখো, এই এই জিনিসগুলার আমার কাছে জানতে চাইছে যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত। এখন এটা আমি লিখতেছি যে আসছে কত, এখানে হচ্ছে কোবাল্ট, এই হচ্ছে হেক্সাএমনিনের কথা বলা আছে,
টোটালটার পাওয়ার এখানে দেওয়া আছে হচ্ছে তোমার কত বলো 3+। আচ্ছা, কোবাল্টের কত বের করব, এটাই তো সেই কেন্দ্রীয় পরমাণু, তাহলে তাকে দিলাম হচ্ছে x। আচ্ছা, এখানে এই যে অ্যামোনিয়া যে অংশটুকু আছে এটা জানা লাগবে যে এই অ্যামোনিয়ার হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে 0। এটার হচ্ছে 0, তার মানে 6 আছে নাকি কত আছে এটা এখানে ম্যাটার করতেছে না। আচ্ছা, তার মানে এ হচ্ছে +0 × 6, থাকা যেই কথা না থাকবে একই কথা। উপরে যে পাওয়ারটা আছে এটা একদম সরাসরি সমান চিহ্নের পরে লিখে দিতে হয়, এই হচ্ছে সেই +3, তার মানে x এর মান পাইতেছি আমরা, এই হচ্ছে সেই +3, তার মানে আনসার হচ্ছে এই হচ্ছে খ +3। বুঝছো? আচ্ছা, কোন যৌগে হচ্ছে ক্লোরিনের জারণ মান হচ্ছে সর্বোচ্চ, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমার দেখা লাগবে ক্লোরিনের কোথায় হচ্ছে জারণ মানটা বেশি আছে। আচ্ছা, এটা যদি দেখতে চাই, দেখলাম এই জায়গাটাতে অক্সিজেনের হচ্ছে -2, হাইড্রোজেনের হচ্ছে +1, তাহলে এটাকে 0 বানাইতে চাইলে অবশ্যই এটার মান কি হওয়া লাগবে, এটার মান হওয়া লাগবে হচ্ছে +1। আচ্ছা, ঠিক সেম ওয়েতে আমি তারপরে যদি দেখি, এখানে দেখতেছি আসতেছে কত -2 দিলে এখানে কত আসতেছে -4, এখানে +1, এখানে দেখতেছি -6, এখানে +1, তারপর এখানে দেখতেছি -8, এখানে +1। এখন আমি যদি ক্লোরিনের কথা চিন্তা করি, এটা 0 বানাইতে চাইলে এখানে আমার দিতে হবে হচ্ছে +3, এটা 0 বানাইতে চাইলে দিতে হবে +5, 0 বানাইতে চাইলে দিতে হবে +7। তার মানে দেখতেছি যে ক্লোরিনের কোথায় জারণ মানটা বেশি আছে, ওই 4 নাম্বারটাতেই বেশি আছে, HCl উপরে। বুঝছো? এই যে বলে টাইট্রেশনে আমরা একটা জিনিস ব্যবহার করি, টাইট্রেশন করতে হলে একটা জানা মান থাকে আর একটা হচ্ছে অজানা মান থাকে। যে জানা মান আর অজানা মান বলতে আমার কাছে দুইটা সলিউশন থাকে, একটা সলিউশনের ঘনমাত্রা আমার জানা থাকে আর একটা সলিউশনের ঘনমাত্রা আমার জানা থাকে না। যেইটা জানা থাকে আর যেটা জানা থাকে না তার উপর বেস করে যেটা হচ্ছে অজানা তাকে বলা হয় হচ্ছে টাইট্রেট। হ্যাঁ, যেটা হচ্ছে কি বলতো অজানা, যেটা হচ্ছে এই অজানা সেটাকে বলা হচ্ছে টাইট্রেট, আর যেটা হচ্ছে কি বলতো জানা মান থাকে তাকে বলা হয়েছে টাইট্রান্ট, এটা বলা হয়। এটা সুন্দর করে এখান থেকে মনে রাখবো, এটা সংজ্ঞা অনেক সময় কয়ের মধ্যে আসে, হ্যাঁ, হচ্ছে 1 নাম্বারের মধ্যে আসে, তখন দেয়া লাগতে পারে। এবার আসো, এখন বলতেছে এমন একটা কোশ্চেন যে কোশ্চেনটাতে আমার N = NE এরকম টাইপের সূত্র ব্যবহার করে আমরা করব, টোটাল ইলেকট্রন বিন্যাস করার কোনো দরকার নাই। এখানে বলতেছে 1 সেন্টিমিটার কিউব 1 মোলার, 1 সেন্টিমিটার কিউব 1 মোলার অম্লীয় K2Cr2O7 দ্রবণ দ্বারা জারিত করতে কত গ্রাম Fe2+ আয়ন প্রয়োজন। আচ্ছা, টোটাল কোশ্চেনটা পড়ার পর আমার যে কাজটা করতে হবে, চোখ বন্ধ করে এরকম টাইপের ম্যাথের জন্য লিখবো এই হচ্ছে সেই এই NE আমার কাছে K2Cr2O7 এই সংক্রান্ত হচ্ছে ইনফরমেশন আমার কাছে দেয়া আছে এবং আমার কাছে বের করতে বলছে এই হচ্ছে এই Fe2+, এই এতটুকু লিখলাম। লেখার পর আমি দেখি এখানে K2Cr2O7 এর কি ইনফরমেশন দেয়া আছে। আমার কাছে এখানে দেয়া আছে হচ্ছে সেই ঘনমাত্রা, আমার কাছে দেয়া আছে হচ্ছে আয়তন। তুমি জানো কিনা যে 1 সেন্টিমিটার কিউব হচ্ছে কি 1 ml। আচ্ছা, তার মানে এখানে আমি লিখতে পারতেছি এই N = আমরা জানি হচ্ছে SV, ভিটা বসাইতে হয় হচ্ছে লিটারে, তাহলে আমি লিটারে বসাইলাম। এখানে S এর মান দেওয়া আছে হচ্ছে 1 এবং V এর মান দেওয়া আছে হচ্ছে 1, এই জিনিসটাকে আমি বসাবো হচ্ছে কি বলতো এই 10⁻³ লিটারে ইনটু এই K2Cr2O7 এর তুল্য সংখ্যা আমরা বলছিলাম হচ্ছে 6। তারপর এবার আসো, এটার আমার কি বের করতে বলছে দেখো কত গ্রাম, তার মানে W বের করতে বলছে। তার মানে N = আমরা এই সূত্রটাও পারি, W / হচ্ছে কি বলো M, তাহলে এখানে বসাইতে পারি এই W / M। এখন M এর মান কত আমরা জানি, এটা মুখস্থ করতে হবে, কালকের ক্লাস অনুসারে অ্যাটলিস্ট এতটুকু বুঝছি এই জিনিসটা মুখস্থ করতে হয়, ইনটু তারপর এখানে কি তুল্য সংখ্যা। আমি কি বলছিলাম জারক বিজারক লেখার শেষে দেখো এখানে পাশে লিখে দিছিলাম স্লাইডটাতে যে Fe2+ এর ক্ষেত্রে জারণ সংখ্যা দেওয়া লাগে কত বা তুল্য সংখ্যা দেওয়া লাগে হচ্ছে 1। এটা কোন ক্ষেত্রে, এটা হচ্ছে সেই এই অধ্যায়ের শুধু পরিমাণগত রসায়নের ক্ষেত্রেই দেওয়া লাগতেছে 1। কিন্তু যদি আমি এই ঠিক সেম Fe2+ এর কথাই যদি আমি তড়িৎ রসায়নের ক্ষেত্রে বলি
তখন কি হবে, তখন হচ্ছে তুল্য সংখ্যা দেওয়া লাগবে 2 ওইখানে ম্যাথগুলা করার জন্য। এখন এইখানে কেন 1 দিতে হয় তুমি জানো? এখানে 1 দেওয়ার কারণটা হচ্ছে যে এটা Fe2+ থেকে Fe3+ হইতে পারে, সর্বোচ্চ সে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, এই কারণে হচ্ছে এখানে 1 দিতে হয়। এখানে ইলেকট্রনের আদান প্রদানের কথা চলে আসতেছে। আচ্ছা যাই হোক, এই 1 আমি যেহেতু বলছি এটা 1ই, এখন এখান থেকে হচ্ছে W এর মানটা বের করব। এই যে W এর মানটা বের করব না, এখান থেকে মান আসবে হচ্ছে সেই ক নাম্বারটা, বুঝছো? তার মানে আবার ম্যাথটা যদি বলি, আমার কাছে যে ইনফরমেশন দেওয়া আছে তার এনই নিব, যেটা বের করতে বলছে তার এনই নিব, তারপর এন এর সূত্রতে এসভি পারি W/M পারি। এখন যে ইনফরমেশন দেওয়া আছে ওই ইনফরমেশন অনুসারে ওই সূত্রগুলো শুধু বসাবো, দেন ক্যালকুলেট করে ভ্যালুটা বের করব। এবং তুল্য সংখ্যাটা অবশ্যই আমার মুখস্থ থাকতে হবে। ঠিক সেম এই ম্যাথটাও আমার কাছে ইনফরমেশন দেওয়া আছে কি আর বের করতে বলছি। দেখো ইনফরমেশন দেওয়া আছে FeSO4 KMnO4, তাহলে চোখ বন্ধ করে এখানে আমি নিতে পারি এই হচ্ছে Ne, একটা হবে কি বলতো KMnO4 ইকুয়াল, আরেকটা কি হবে এই Ne FeSO4 অথবা বলতে পারি Fe2+, একই কথা। এবার আস আমার কাছে KMnO4 এর ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে ঘনমাত্রা হচ্ছে 1, তারপর কতটুকু প্রয়োজন আয়তন বের করতে বলছি ইনটু তুল্য সংখ্যা আমি কত জানি 5। আচ্ছা ওই জিনিসটার আমার কি দেয়া আছে, দেখো ওই জিনিসটার হচ্ছে আমার ভর দেয়া আছে, তাহলে লিখবো হচ্ছে এখানে সেই ডাব্লিউটা যেহেতু দেয়াই আছে 9.5, এখানে কি হবে বলতো 55.85 ইনটু তারপরে কি হইতেছে তুল্য সংখ্যা হচ্ছে 1। এইখান থেকে আমি ভি এর একটা ভ্যালু পাবো, যেই ভ্যালুটা অবশ্যই আসবে হচ্ছে লিটারে, কিন্তু আমার কাছে এখানে দেয়া আছে সবগুলা কিসে বলো ml এ। এখন টোটাল যেই ভ্যালুটা লিটারে আসছে আমি যদি ml এ নিতে চাই, আমি কি করব, এটার সাথে হচ্ছে আবার 1000 দ্বারা গুণ করব, গুণ করলে এটা কিসে চলে যাবে বলো তো, এটা চলে যাবে হচ্ছে এই ml, এটা চলে যাবে হচ্ছে ml। বুঝছো কথা? এখানে একটা কথা বলতেছি যে ppm এককের অন্যান্য এককগুলা কি কি হবে, অন্যান্য এককের সাথে তার একটা সম্পর্ক আছে। দেখো ppm এককে যদি আমি বলি, এটাকে বলে হচ্ছে তোমার পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন। আচ্ছা প্রতি মিলিয়নে হচ্ছে এটার অনেকগুলা সংজ্ঞা এরকম দেওয়া যেতে পারে। 1 লিটার দ্রবণে যদি হচ্ছে 1 মিলিগ্রাম যুক্ত থাকে তখন তাকেও 1 ppm বলে। ওইটা কোন জায়গা থেকে বলা যায়, ওই হচ্ছে 1 লিটারে যদি হচ্ছে কি 1 মিলিগ্রাম থাকে, ঠিক সেম আমি মিটার কিউবের সাপেক্ষে যদি বলতে চাই তখন 1 মিটার কিউব আয়তনের মধ্যে যদি হচ্ছে 1 গ্রাম থাকে, ঠিক সেম 1 ml এর কথা যদি বলতে চাই তাহলে মাইক্রোগ্রাম পরিমাণ থাকবে, এমন একটা অ্যামাউন্ট বোঝায়। এই তিনটার যে কোনো একটা, ঠিক আছে, আপনাদের পরীক্ষায় আসবেই আসবে এমন একটা জিনিস, হ্যাঁ, যে এই তিনটার যে কোনো একটা বলবে নিচের কোনটি ppm এর একক, গ্রাম পার মিটার কিউব এটাও আসতে পারে, মিলিগ্রাম পার লিটার এটাও আসতে পারে, মাইক্রোগ্রাম পার হচ্ছে ml এইটাও আসতে পারে। এই হচ্ছে সেই তিনটা, এটা কষ্ট করে হচ্ছে এই তিনটা এককগুলো হচ্ছে মুখস্থ করে নেবেন, হ্যাঁ, এই তিনটা এককগুলো হচ্ছে মুখস্থ করে নেবেন, তাইলেই ভালো। এগুলো হচ্ছে মুখস্থ করে নেবেন, এই অংশটুকু হচ্ছে মুখস্থ করে নেবেন। আমি দেখছি এখানে তিনটা এরকম ফরম্যাটের হয়, এই হচ্ছে সেই আনসারটা। আচ্ছা এই ওভারঅল সব টাইপের কোশ্চেনগুলো এখানে সলভ করা হয়ে গেছে। তো আসলে আপনারা জানেন যে এই আপনাদের জন্যই হচ্ছে আমাদের ভার্সিটি প্রোগ্রামটা আছে, চাইলে কিন্তু এখানে অবশ্যই এনরোল করতে পারেন। আমরা যেই ধারাবাহিকতায় ক্লাসগুলো নিতেছি ওইখানেও এই ধারাবাহিকতায় অবশ্যই রক্ষা করা হবে। তার পাশাপাশি ওইখানে যারা আপনারা যদি যুক্ত থাকেন আপনাদের জন্য জিনিসটা বেশি ইফেক্টফুল হবে, কারণ আমরা ওইখানে হচ্ছে বেশি আপনাদের জন্য শর্টকাটের জন্য জোর দিতে পারবো। আপনারা হচ্ছে আমাদের সাথে ইউজ টু হয়ে গেছেন কিভাবে আমাদের সাথে ডিল করতে হয়, আমরা আপনাদেরকে কিভাবে ডিল করি এই সম্পর্কে আপনার একটা ধারণা চলে আসছে। তো আমাদের সাথে যুক্ত হতে পারেন। এখানে কিন্তু খুব ম্যাসিভ আকারে একটা ক্লাস নেওয়া হবে, 200টা ক্লাস নেওয়া হবে, বুঝতেছেন? যে সাধারণ চিন্তা ভাবনা করলে কেমিস্ট্রিতে দেখা যায় বিভিন্ন প্ল্যাটফর্মে 10টা 15টার উপরে ক্লাস নিতে চায় না, ওই জায়গায় হচ্ছে এভারেজে প্রতিটা অধ্যায়ের উপরে হচ্ছে 50টার উপরে হচ্ছে ক্লাস থাকতেছে, পরীক্ষা নেওয়া হইতেছে টোটাল 178টা। তো ম্যাসিভ আকারে হচ্ছে একটা চিন্তা ভাবনা এখানে চলে আসে, যত বেশি পরীক্ষা দিব ততই হচ্ছে এখানে আমরা এনকারেজ হব। দেন
এখানে হচ্ছে আমরা কি করব, এখানে আলাদা আলাদা প্রতিটা চ্যাপ্টারের জন্য হচ্ছে ওই অ্যাডমিশনের জন্য তো কিছু কিছু জিনিস আমাদের ক্যালকুলেটর তখন থাকে না, তো ফ্রি হ্যান্ডে কিভাবে ক্যালকুলেট করতে হয়, শর্টকাট গুলা কি কি আলাদা হচ্ছে, আমরা টোটাল যতগুলা বই আছে অ্যাডমিশনের সবগুলোর সাথে সবাই কাজ করা শুরু করে দিছে, সবগুলোই হচ্ছে আলাদা আলাদা করে এখানে তারা নোট করতেছে, সবগুলো বইকে কম্বাইন করে শুধু একটা শীটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছে। বাইরে খুবই ইয়ে করতেছে, তো শুধু বাইরে না আমিও করতেছি, তো আপনারা এখানে অ্যাড হইতে পারে। আচ্ছা দেখেন এইখানে আরো একটা কথা যেন বাকি ছিল, এটা হ্যাঁ এটা কি হবে, এই যে ফুয়াদ, আচ্ছা ফুয়াদ বলছে অ্যাডমিশন কোর্স ডান, আচ্ছা সাবাস। দেখো ও আচ্ছা ফুয়াদ বলছে এটা, এই কোশ্চেনটা এখানে ভুল আছে, হ্যাঁ স্লাইড তুলতে ভুল করছে, এটা এই যে এখানে তুলতেই ভুল করছে, দেখো তুলতেই ভুল করছে। দেখো এটা এমন হবে, এ হচ্ছে তোমার সেই FE CN হোল 6, এটা হচ্ছে তোমার সেই 4 মাইনাস, এটা যদি কল্পনা করি তাহলে এই জায়গা থেকে এর মান তো আমি বের করতে বলছি, এই হচ্ছে সেই এক্স প্লাস সায়ানাইডের হচ্ছে -1 আছে হচ্ছে 6টা ইকুয়াল, এই জিনিসটা এখানে শিফট হয়ে যাবে -4, এক্স ইকুয়াল কত আসতেছে, এক্স ইকুয়াল আসতেছে -4 প্লাস 6 আসতেছে 6 ইকুয়াল হচ্ছে তোমার সেই +2, তার মানে এক্স এর মান আসতেছে হচ্ছে +2, তার মানে এটা তুলতে ভুল করছে, এইটা হবে হ্যাঁ, তাহলে আনসার আসে হচ্ছে এটা তোমার 2+। আচ্ছা যাই হোক, এই ছিল এখানের ওভারঅল কথাবার্তা, আমাদের হচ্ছে শেষ হ্যাঁ আমাদের, এই বলেন যারা আছেন বলেন অধ্যায়টা কেমন লাগছে, বলেন তো অধ্যায়টা কেমন লাগছে। আচ্ছা ফুয়াদ বলেছে ভাইয়া আমরাও কেমিস্ট্রিতে বস হয়ে যাচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ, তারপর সিফাত বলছে ফুল চ্যাপ্টার বস, শাহিদা আক্তার বলছে ওয়ান অফ দ্য বেস্ট, শহীদ বলতেছে ফুল চ্যাপ্টার বস, আচ্ছা এক্সিলেন্ট। আচ্ছা ঠিক আছে, এখন এই জিনিসগুলো সুন্দর করে দেখেন, সাইড নোট যা দেওয়া আছে এটা দেখবেন, যে সূত্রগুলার কথা বললাম সূত্রগুলার শুধু মাথায় রাখবেন, এর বাইরে এত প্রেশার নিয়ে কিছু দরকার নাই। এখন আপনি যদি র্যান্ডম চেক করতে চান যে হ্যাঁ আমার প্রিপারেশন কেমন হয়েছে, চাইলে বোর্ডের MCQ গুলো চেক করতে পারেন, দেখবেন খুব বেশি পরিমাণে পারবেন। এটা হচ্ছে ওই টোটাল অধ্যায় সম্পর্কে প্রতিটা টপিক রিলেটেড এখানে সবকিছু দেওয়া আছে, 40 45টা করলে একটা অধ্যায় আর লাগে নাকি ভাই, হ্যাঁ এতটুকুই এনাফ। হ্যাঁ ওই আবির বলতেছে আলহামদুলিল্লাহ বাট ম্যাথমেটিক্স অনেক, হ্যাঁ এখানে অবশ্যই ম্যাথমেটিক্স অনেক। আচ্ছা শহীদ আক্তার বলছে অনেক ডিটেলসে বুঝতে পারছি। আচ্ছা দেখো তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে তোমরা ডিটেলস ক্লাসটা করছো, এখন এই জিনিসটারই আমি আবার 20 মিনিট একটা ক্লাস নিব তোমাদের জন্য রেকর্ডেড, ঠিক আছে, তো যাদের রেকর্ডেড নিব, এখন তুমি বুঝো এটা ডিটেলসে যেহেতু বুঝছো, ওইখানে যখন আমি 20 মিনিটে টোটাল চ্যাপ্টারটা বলে ফেলবো,
আবার কথাগুলা, তখন দেখবা তুমি ইজিলি ক্যাচ করতে পারতেছো, তোমার এনাফ, আর কিছু লাগবেই না। হুম। আচ্ছা, আর কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারো, হ্যাঁ। ভাইয়া নেক্সট ক্লাস কবে কবে? তোমাদের জন্য আমি প্রতিদিন ক্লাস নিব, নেক্সট কবে কি, কালকে আবার ক্লাস হবে। তবে যদি হচ্ছে আরো তাড়াতাড়ি শর্টকাটে শেষ করে ফেলতে পারি, হয়তো বা তোমরা যদি না চাও তাহলে নাও নিতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে তাইলে, হ্যাঁ। সবাই ভালো থাকো। যে স্লাইডগুলো আমি এখন স্লাইডটা এখনই পাঠিয়ে দিতেছি, আবার এক নজরে হচ্ছে স্লাইডটা দেখে নাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাই।